মঙ্গলবার রাত্রি ৯:৩০। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য নিয়ে আরও একবার আমরা 100.1 FM গোল্ডে। সঞ্জয় মল্লিকা। আর ইতিমধ্যে আপনারা আমাদের ফেসবুক পোস্ট থেকে জেনে গিয়েছেন যে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে কে উপস্থিত রয়েছেন। আলাদা করে তার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডাক্তার কুণাল সরকার রয়েছেন আজকে এই ওয়ার্ল্ড হেলথ ডের স্পেশাল এপিসোডে আমাদের অতিথি হিসেবে। আপনারাও ন্যাচারালি আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে আছেন। এই মুহূর্তে আপনারা সাইমালটেনিয়াসলি আমাদের দুটো ফেসবুক পেজ থেকে অনুষ্ঠান দেখছেন 100.1 এফএম গোল্ড এবং আকাশবাণী কলকাতা। সেই দুটো ফেসবুক পেজে এসে আপনারা ইনবক্স করতে পারেন। আর 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করতে পারেন। সরাসরি কথা বলতে পারেন আমাদের অতিথির সঙ্গে। আমাদের অনুষ্ঠানে ডাক্তারবাবু আপনাকে স্বাগত জানাই। ভালো লাগছে আপনাদের সঙ্গে থাকতে পেরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, আপনাকে বিশেষত থ্যাংকস যে সারাদিনের এত ব্যস্ততার পরেও এই দিনটাতে আপনাকেও ডাকা হয়েছে, আপনি এসেছেন। মানে চোখ মুখ দেখে মনে হচ্ছে যথেষ্ট ক্লান্ত, কিন্তু মুখে সেই হাসিটা রয়ে গিয়েছে। মানে এই অতি পরিচিত ব্যস্ততা বা আমরা এক একটা অর্থে আর কি হুম। যে যার নিজের জেলখানার মধ্যে বন্দি, তো যখন সেই জেলখানার থেকে পালাবার একটু সুযোগ পাওয়া যায় ভালো লাগে। তো আপনারা আজকে সেই সুযোগটুকু করে দিলেন আর কি, তার জন্য আরও একবার ধন্যবাদ। হ্যাঁ, আপাতত রাত্রি ১১টা পর্যন্ত আপনি এখানে বন্দী এবং আমাদের সমস্ত লিসনার্স অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন তাদের অজস্র প্রশ্ন নিয়ে। তারা প্রশ্ন রাখবেন আমাদের কাছে নিশ্চয়ই, ফেসবুক পেজে নিশ্চয়ই। এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ডাক্তারবাবু, আজকে কিন্তু যেহেতু ওয়ার্ল্ড হেলথ ডে, এইজন্য শুধুমাত্র কার্ডিয়াক কেয়ার নয়, আমরা তার বাইরে গিয়েও একটু আপনার কাছ থেকে পরামর্শ চাইবো, আপনার মতামত চাইবো। আজকের আমাদের বিষয়টা আমরা এরকমভাবে ভেবেছি, যেহেতু আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবসে এবছরের থিম রাখা হয়েছে টুগেদার ফর হেলথ অ্যান্ড স্ট্যান্ড উইথ সায়েন্স, অর্থাৎ স্বাস্থ্যের জন্য একসাথে বিজ্ঞানের পাশে দাঁড়ান। তো বিশ্ব স্বাস্থ্য দিবসে সার্বিক স্বাস্থ্য এবং প্রাত্যহিক অভ্যাস, এই দিকটার উপর আমরা একটু বেশি জোর দেব। আপনার কাছ থেকে নানান পরামর্শ চাইব। একদম ১ম এ ডক্টর সরকার, আমরা এই থিমটাতে ওয়ার্ল্ড হেলথ ডে এর আজকে যেই হু যে থিমটা রেখেছে, এই থিমটা অর্থাৎ টুগেদার ফর হেলথ অ্যান্ড স্ট্যান্ড উইথ সায়েন্স, এই যে থিমটা, এটা দিয়ে আপনারা কি বলতে চাইছেন আমাদের মতো নামজনতাকে? দেখুন, আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যদি আমরা চিন্তা করে দেখি অ্যাবাউট দি যে সব জিনিসের মধ্যে তার একটা ডেভেলপমেন্ট বা বিবর্তন থাকে। ঠিক যেমন আমরা দেখি না, এই যে যখন চার্লস ডারউইন বলেছিলেন যে আমরা সেই বাঁদর গরিলার থেকে ধীরে ধীরে আমরা মানুষ হয়েছি, ঠিক সেই রকম ইতিহাসের বিবর্তনের সঙ্গে সঙ্গে আজকে বিজ্ঞান বা মেডিসিন তো হঠাৎ করে সেই আম গাছের আম পাকার মতো ধুম করে কারো কাছে এসে পড়েনি। সুতরাং মানুষের সভ্যতার ইতিহাসের মধ্যে দিয়ে তারও একটা ডেভেলপমেন্ট এবং তারও একটা ধরুন একদিকে বর্ধন আরেকদিকে বিবর্তন হয়েছে। কবে থেকে কতদিন হলো? এখন সভ্য মানুষের ইতিহাস লেখা হয়েছে পৃথিবীতে। আমরা মনে করি যে আমাদের বয়স পৃথিবীর বুকে হলো ১,১৫,২০,০০০ বছরের মতো, কিন্তু তার একটা খুব অল্প ছোট্ট সময় ৯ থেকে ১০,০০০ বছর মানুষের একটা লিখিত বা স্ক্রিপ্টেড হিস্ট্রি আছে। এই ৯ থেকে ১০,০০০ বছরের মধ্যে ধরো আমরা এই যে চিকিৎসা, মেডিসিন, ভালো থাকবো, যাতে অসুখ বিসুখ না হয়, হলে তার চিকিৎসা করব, এই চিন্তা ভাবনাগুলো বহু বহু বছর ধরে, এগুলো খানিকটা সংস্কার, খানিকটা কুসংস্কার, এবং আমরা যা কিছু বুঝতাম না বা যা কিছু আমাদের এড়িয়ে যেত, তাকেই আমরা বলতাম ভগবান রাগ করেছে, প্রকৃতি রাগ করেছে, দেবতার অভিশাপ। সো medicine for centuries and centuries was integrated as a part of religion. রিলিজিয়ন, ফেথ, বিশ্বাস যেভাবেই চিন্তা করো, আমাদের কালচার বা সংস্কৃতির মধ্যে দ্যাট ওয়াজ দ্য স্টেজ অফ মেডিসিন। এখন কবের থেকে এই মেডিসিন মোটামুটি এই সংস্কার, কুসংস্কার, ধর্মীয় আচার আচরণ থেকে, আগের লোকে অসুস্থ হলে কে চিকিৎসা করতো? ডাক্তার বলে তো কেউ ছিল না। যারা বিভিন্ন ধরনের পণ্ডিত, পুরোহিত, প্রিস্ট, তারা চিকিৎসা করত। ভারতবর্ষে তাই ছিল, মেসোপটেমিয়া তাই ছিল, এনশিয়েন্ট গ্রিক সিভিলাইজেশনেও তাই ছিল। তো একটা অদ্ভুত কথা হলো যে তোমরা যেরকম কথাবার্তা বলতে বলতে বললে না যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ফেসবুকে যোগাযোগ করো, তো আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে, যখন ফেসবুকও ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না, কোনো একটা অজ্ঞাত
কোনো একটা অজ্ঞাত সিনক্রোনাইজেশনের মধ্যে দিয়ে একই সময় একই শতকে, দ্যাট টাইম পিরিয়ড ওয়াজ অ্যারাউন্ড 5th সেঞ্চুরি বিসি। এই 5th সেঞ্চুরি বিসিতে একদিকে ভারতবর্ষে, কিছুটা এনশিয়েন্ট গ্রিসে, কিছুটা হয়তো আমরা ধরুন ভূমধ্য প্রাচ্যে মেসোপটেমিয়ার অঞ্চলে দেখছি, যে তখন মানুষের যেটুকু চিন্তা ভাবনা করার সুযোগ, একটা শ্রেণীর মানুষ তারা চিন্তা করলো যে আমাদের অসুখ বিসুখ হচ্ছে, আমরা অসুস্থ হচ্ছি, পুরো ব্যাপারটা কিন্তু অমুক ভগবান রাগ করেছে, অমুকে অভিশাপ দিয়েছে, আহ, দুই 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 দেবদেবতা ঝগড়া করছে বলে এটা হচ্ছে না। অর্থাৎ তারা চিন্তা ভাবনা করতে লাগলো যে অসুখ বিসুখ কেন হয়। যেটুকু আমরা বুঝতে পারলাম তার উপরে ভিত্তি করে তারা বলতে শুরু করো, এইটা করো না তাহলে অসুস্থ হবে। যদি এমন কোনো অসুখ বিসুখ আমরা জানতাম যে পায়ে চোট পেলে এই পাতাটা লাগাও বা এই মলমটা লাগাও, চোটটা সারবে। যদি গা জ্বরে পুড়ে যায় তাহলে এই আমাদের আয়ুর্বেদিক জিনিসগুলো খাও যাতে আমাদের জ্বরটা কমে। তো এইভাবে আজ থেকে প্রায় 3000 বছর আগে সেই যে আমাদের যে পূর্বসূরীদের যে চিন্তা ভাবনা, দ্যাট ইজ দ্য বিগিনিং অফ সায়েন্স। এবং এইভাবে কথাটা চলছে সামওয়্যার ইন দ্য আর্লি 18th সেঞ্চুরি। আজকে আমাকে তোমাকে বললে তোমরা মনে করবে যে এই যে হাত ধুলে আমরা পরিচ্ছন্ন থাকি, দ্য অ্যাক্ট অফ হ্যান্ড ওয়াশিং। হ্যাঁ, আমরা অল ইন্ডিয়া রেডিওয়ে বসে কথা বলছি। ভারতবর্ষের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল প্রোগ্রামস হচ্ছে স্বচ্ছ ভারত প্রোগ্রাম, পার্সোনাল হাইজিন লিডিং টু হেলথ। এই যে হাত ধুলে ভালো থাকবে, এই হাত তুলে ভালো থাকবে যে অস্ট্রিয়ান মানুষটা প্রথম বলেছিল, তাকে রীতিমতো ঠেঙানি খেতে হয়েছিল। সে হাত ধুতে কেন বলছে? কি প্রমাণ আছে তুমি হাত ধুলে ভালো থাকবে? So there was a doctor called Dr. Seminelakis বলে long time back. তো প্রতিটা from health, hygiene, পরিচ্ছন্নতা, good health, starting from concepts about food, nutrition, maternal health, childbirth, প্রত্যেকটা জিনিস আমাদের চিন্তা ভাবনা, সায়েন্স ব্যাপারটা কি, থিঙ্কিং, এম্পেরিক্যাল থিঙ্কিং, লজিক্যাল থিঙ্কিং। তো আমরা বুঝছি, ভালোটা বোঝার চেষ্টা করছি, খারাপটা বোঝার চেষ্টা করছি, কিভাবে খারাপটাকে ভালো করতে পারি, কিভাবে ভালো থাকতে পারি। এই চিন্তা ভাবনার একটা স্রোত, এই যে একটা 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 দি পেরিনিয়াল স্ট্রিম অফ থিঙ্কিং, এটা 3000 বছরের ওপর থেকে চলছে। এবং আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, খানিকটা করতে পেরেছি, কিছুটা করতে পারিনি। আর তার মধ্যে দিয়ে আমার মনে হয় এই যে হেলথ উইথ সায়েন্স, এই এভলিউশন ইজ স্টিল কন্টিনিউইং। আইজ্যাক নিউটন বহুকাল আগে বলেছিলেন, যখন আইজ্যাক নিউটন তার জীবনের যত কাজ করেছিলেন, নিউটন লিভ টিল দি এজ অফ খুব সম্ভব 76 ইয়ার্স। কিন্তু প্রবাবলি, অন্তত আমি মনে করি যে আজ অবধি যত মানুষ ভূমিষ্ঠ হয়েছেন পৃথিবীতে, প্রবাবলি দ্য সিঙ্গল মোস্ট ইন্টেলিজেন্ট পারসন। সে 26 বছর বয়সের মধ্যে ক্যালকুলাস, লাইট, অপটিক্স, গ্র্যাভিটি সমস্ত কিছু হিসেব নিকেশ করে সে ছেড়ে দিয়েছিল। তারপর দীর্ঘ 50 বছর ধরে সে বিশ্রাম করেছিল লাইফে। তো নিউটনকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি শিখলেন সায়েন্সের, কেমব্রিজ ইউনিভার্সিটিতে বসে 24 বছর বয়সে ডক্টরেট, এবং হি ডিসকভার্ড এভরিথিং, আর্থ শ্যাটারিং ডিসকভারিজ বাই 26 ইয়ার্স অফ এজ। ও একটু ভেবেচিন্তে বলেছিল যে লোকটাকে, যে প্রশ্নকর্তাকে বলেছিল তুমি কখনো সমুদ্রের পাড়ে হেঁটেছো? তো বলেছিল হ্যাঁ। বললো আমিও সমুদ্রের পাড়ে হাঁটছি, এবং হাঁটতে হাঁটতে কয়েকটা নুড়ি সবে হাতে তুলেছি, এখনো জলে পৌঁছয়নি। তো আমরা কেউই আইজ্যাক নিউটন নই, বাট অ্যাজ সার্ভেন্টস ইন দ্য অল্টার অফ সায়েন্স আমরা যে কাজকর্মগুলো করছি, আই থিঙ্ক পারহ্যাপস দ্য জার্নি হ্যাজ জাস্ট বিগান। এই যাত্রার সবে শুরু। বাহ! ছবির মতন করে শুনলাম, মুগ্ধতা নিয়ে শুনলাম। ইতিমধ্যেই আমাদের কাছে ফেসবুকে প্রশ্ন আসতে শুরু করেছে। তবে আমরা একটু পরে এই হ্যাঁ, প্রশ্নের দিকে নিশ্চয়ই। যাচ্ছি। ডাক্তারবাবু, একটা কথা জিজ্ঞাসা করব। সেটা হচ্ছে এই যে স্ট্যান্ড উইথ সায়েন্স, এইটা যেমন ঠিক, অ্যাট দ্য সেম টাইম এটাও বলা হয় যে টেক কেয়ার অফ দ্য নেচার অ্যান্ড দ্য নেচার উইল টেক কেয়ার অফ ইউ।
এই যে বিজ্ঞান এবং প্রকৃতিকে পাশাপাশি রেখে মানব নেচার স্বাস্থ্যের নেচার ইজ সায়েন্স। সায়েন্স ইজ নাথিং বাট অ্যাবজর্পশন অফ নেচার। হ্যাঁ, এখন যে যে দুটো একটা ধরুন আমাদের মতো অর্ধমূর্খ বা আমাদের মতো অনেক আমাদের চাইতে অনেক বেশি পণ্ডিতরা যে যত বেশি বিজ্ঞানকে উপলব্ধ করেছে, সে তত কিন্তু প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পেরেছে। হ্যাঁ, আলটিমেটলি ধরো তুমি যদি সে জানি না তোমরা সেই গল্প পড়েছো কিনা, যে যখন পৃথিবী কোয়ান্টাম ফিজিক্সের এই যে সায়েন্সের কথা বলছো, যখন কোয়ান্টাম ফিজিক্স এবং স্ট্রিং থিওরি এইসব ব্যাপার নিয়ে পৃথিবী তোলপাড় হচ্ছে, হ্যাঁ, যখন ওপেনহাইমার অ্যাটম বম ডিসকভার করছেন, যখন হাইজেনবার্গ তার সঙ্গে ওপেনহাইমার এবং হাইজেনবার্গের মধ্যে একটা একটা সাংঘাতিক সায়েন্টিফিক কম্পিটিশন চলছে, তো দুজনে হাতে কি তুলে নিয়েছিল? ওপেনহাইমার হাতে তুলে নিয়েছিলেন ভাগবত গীতা, আর হাইজেনবার্গ সে পৃথিবীর কোথায় তাকে হিটলার একটা হেডকোয়ার্টার করে দিয়েছিল, সে মিউনিকে জার্মান অ্যালপসের ওপর, সেই জার্মান অ্যালপসের হেডকোয়ার্টার ছেড়ে দুবার কলকাতায় এলেন এবং কলকাতায় এসে আমাদের সায়েন্স কলেজে সত্যেন বোসের কাছে উনি সপ্তাহের পর সপ্তাহ কাটালেন, রবীন্দ্রনাথের সঙ্গে কথা বললেন, কারণ আলটিমেটলি দ্যাট ইভলভড ইন্টু দি আইডিয়া অফ ওয়াননেস, into the idea of Vedantic philosophy. তো সায়েন্স ইজ আন্ডারস্ট্যান্ডিং অফ নেচার। এই যে গ্র্যাভিটি কি, এই যে আইজ্যাক নিউটনের কথা বললাম, আইজ্যাক নিউটন দিনের পর দিন, না আমাদের ঘরে সূর্যের আলো এলে তুমি পর্দা টেনে দাও, আইজ্যাক নিউটন দিনের পর দিন খালি আলোর দিকে হাঁ করে চেয়ে থাকতো, করে চিন্তা করতো আলোটা কি। এই যে আলোটা কি, আলোটা পার্টিকলস অফ এনার্জি না আলোটা ভাইব্রেশন, হোয়াট ইজ লাইট, সেখান থেকেই তো সায়েন্সের চিন্তাভাবনা শুরু। সো ইট ইজ কারো মনে যেন এইটুকু যে অল্প বিদ্যে ভয়ঙ্করী বলে না, যে আমরা ওই দু একটা পাতা নেড়ে যদি মনে করি যে আমরা কিছু ফর্মুলা, কিছু প্রোগ্রামিং, কিছু কোডিং, দু চারটে অপারেশন, দু চারটে এই ছবি টবি দেখে আমরা মনে করি যে আই থিঙ্ক দ্য more people have traveled into science, more people have realized যে তারা প্রকৃতিকে স্পর্শ করার চেষ্টা করেছে। ডক্টর সরকার, এই যে আপনি বললেন প্রকৃতি, বিজ্ঞানী প্রকৃতি, আমি একেবারে আজকের সময়ে চলে আসি। যে প্রজন্ম, ধরুন আমাদের সন্তান তুল্য যে প্রজন্ম, 20 থেকে 25, 30, 35, 40-এর প্রজন্ম, এরা জিমে যায়, শরীর তৈরি করে। দুর্ভাগ্যের কথা, অনেক সময় দেখা যাচ্ছে জিম করছে, দুর্দান্ত চেহারা, হার্ট অ্যাটাক হচ্ছে, মৃত্যু পর্যন্ত হচ্ছে। প্রকৃতির বাইরে চলে যাওয়া কি, এটা কি প্রকৃতিকে চ্যালেঞ্জ করে ফেলছেন যে কারণে? দেখো, আমি ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এখন এটা নিয়ে তোমাদের মতো তোমরাও যেরকম ভাবনা চিন্তা করছো, আমাদেরও চোখে এই সমস্যাগুলো একেবারে চোখে আঙুল দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের যেটুকু আমাদের বলার, প্রথমত হলো এই যে তাদের আমরা মিলেনিয়ালস বলি, জেন জি বলি, যাকেই বলি, প্রথম কথাটা হচ্ছে এরা আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান। তাহলে প্রথম কাজ যেটা আমরা কখনোই করব না, অন্তত আমি করি না, আমি আমার ঘরে বড় বড় করে লিখে রাখি, এদের কখনো ভুলেও জ্ঞান দেবার চেষ্টা করবে না। কারণ যারা আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান, আমি হচ্ছে সেই পুরনো যুগের ওই বোতাম টেপা ফোন, আর এরা হচ্ছে আজকের দিনের নতুন সফটওয়্যার, নতুন হার্ডওয়্যার। দে আর ভেরি ভেরি ইন্টেলিজেন্ট পিপল। এখন এরা যে একটা চক্রব্যূহের মধ্যে পড়ে আছে, এই চক্রব্যূহটা কিন্তু আমরা ওদের উপহার দিয়েছি। এখন মানুষ ওভারঅল উই আর পেইং আ প্রাইস ফর পেনাল্টি। যেমন আমরা হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে যেভাবে আমরা নিজেদের কি বলবে ক্রিচার কমফর্টস অফ সিভিলাইজেশন, আমরা ইলেকট্রিকের আলো জ্বালাবো, আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করব, আমরা গাড়ি চড়বো, আমরা বসে বসে রিমোট টিপে টেলিভিশন দেখব, আমরা যে জিনিসগুলোকে একটা সভ্যতার চিহ্ন বলে মনে করেছি, সেই জিনিসগুলো আমাদের ওপর বুমারাং করছে। এবং কতগুলো দুটো ইম্পর্টেন্ট ব্যাপার হেলথ সম্বন্ধে আছে। একটা হচ্ছে আমাদের আইডিয়া অফ, প্রথমত হচ্ছে খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে,
গাড়িটা যেমন পেট্রোল দিলে চলে, সেরকম আমাদের ব্যাপারটা হচ্ছে শরীরটা খাওয়া দাওয়ার উপর বেঁচে থাকে। এবং এই যে আধুনিক মানুষের যে জিনিসটা একটা সাংঘাতিক আমাদের গেরোয় ফেলছে, সেই গেরোটা হলো যে মোটামুটি হিসেব করে দেখা গেছে যে একটা শতাব্দীর মধ্যে যে কোনো একটা জায়গা, একটা ভৌগোলিক বা কালচারাল গ্রুপকে যদি চিন্তা করো, ওভার আ কোর্স অফ আ সেঞ্চুরি প্রতি তাদের অন্তত দুবার করে তাদের খাওয়া দাওয়ার অভ্যেস এবং কে কী খায়, কী ভালো লাগে, কি প্রচলিত খাওয়া দাওয়া, পপুলার খাওয়া দাওয়া কি, এই জিনিসগুলো একটা শতাব্দীর মধ্যে প্রায় দুবার এর একটা মৌলিক পরিবর্তন। তার মানে ধরো আমরা হাজার দশেক বছরের মধ্যে যে কতবার কিভাবে নিজেদের পরিবর্তিত করেছি, উই ডোন্ট নো। হ্যাঁ, এই যে আমাদের আমাদের ইনটেক অফ রিফাইন্ড ব্রেড, রিফাইন্ড সুগার, আমরা আমরা উই ইট কুকড ফুড, আমরা একটু চটজলদি খাবার খেতে ভালোবাসি। তাহলে এই ব্যাপারগুলো যে আমাদের ঘটছে এবং ঘটেই চলেছে, সেইটা আমাদের শরীরের প্রতি ধাক্কা। কেন ধাক্কা? কারণ ভগবান বা প্রকৃতি যার কথায় বিশ্বাস করো, সে শরীরটাকে তৈরি করে ছেড়ে দিয়েছে 1,20,000 বছর আগে। এখন যেহেতু আমাদের প্রকৃতির সঙ্গে কোনো কোরিয়ান বা জাপানিজ কোম্পানির আন্ডারস্ট্যান্ডিং নেই, সে 15 দিন অন্তর অন্তর কোনো সফটওয়্যার হার্ডওয়্যারে আপডেট পাঠাচ্ছে না, তাহলে এই 1,20,000 বছরের তৈরি যে যে যন্ত্রটা, যে যন্ত্রটাকে অন্তত আমরা কতবার যে একে পরিমাণে এর অভ্যাস পাল্টাচ্ছি। তুমি কখনো চিন্তা করতে পারো যে তুমি একটা পেট্রোলের গাড়ি কিনে তারপর তাতে যে ডিজেল ভরছো, জল ভরছো, তুমি চিন্তা করতে পারো না। কিন্তু আমরা এই শরীরটাকে চালাবার জন্যে একসময় ফলমূল খেতে, একসময় কাঁচা শাকসবজি খেতে, এখন দেখো আমরা হোয়াট ইজ আওয়ার ইনটেক অফ ফুড অ্যান্ড এনার্জি। তাহলে এই ব্যাপারগুলো আমাদের একটা বায়োলজিক্যাল কনফ্লিক্টে নিয়ে আসছে প্রথমত। সেকেন্ডলি যে জিনিসটা আমাদের একটা বায়োলজিক্যাল কনফ্লিক্টে নিয়ে আসছে, এই যে ডেফিনিশন, যে টাইম টু টাইম আমরা 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 খুব বুদ্ধিমান লোক, মানে আমরা টিল টিল এআই ওয়াজ মানে এআই ওয়াজ মানে কি বলবে রেকগনাইজড ইন দ্য ইয়ার 2023 2024, সেই নোবেল প্রাইজটা দেওয়ার আগে অবধি আমরা নিজেদের সব থেকে বেশি বুদ্ধিমান লোক বলে মনে করতাম। কিন্তু মাঝে মধ্যে আমাদের দুর্বুদ্ধি হতো। একটা হলো যেটা খেতে হবেই, আর একটা হচ্ছে যেটা না খেলে নয়, সেটা হচ্ছে অ্যাডিকশন অলসো চেঞ্জেস উইথ টাইম। হ্যাঁ, সাউথ আমেরিকানরা পায়ে চোট পেলে সেখানে একটা পাতা জলে ভিজিয়ে দিত অ্যাজ আ পেইন কিলার, সেটার তার রসটা খেলে তোমার ব্যথা কমে যেত। সেই পাতাটা কি পাতা? এবং তারা কখনো কখনো টিল দ্য স্প্যানিশ কনকোয়েস্টিডোর্স ওয়েন্ট ইনটু সাউথ আমেরিকা, কেউ কখনো সেই পাতাটাকে পুড়িয়ে খায়নি। সেই পাতাটার নাম হচ্ছে তামাক পাতা। তো যেটা ব্যথা কমানোর জন্য যেতে হতো, পেইন কিলারের জন্য ব্যবহার হতো। হ্যাঁ, একটা বিখ্যাত ইংলিশ ব্যান্ড ছিল, ছেলেমেয়েরা তার অনেক রোম্যান্টিক গল্প পড়ে, কিন্তু জানে না লোকটা আমাদের কত ক্ষতি করে দিয়ে গেছে। তার নাম হচ্ছে স্যার ওয়াল্টার র্যালি। ইংরেজি সাহিত্যে একটা সাংঘাতিক গল্প আছে, কুইন এলিজাবেথ হেঁটে যাচ্ছেন কাদার ওপর দিয়ে, ওয়াল্টার র্যালি তার ক্লোক খুলে দিল এবং তাতে এলিজাবেথ গদগদ হয়ে প্রায় র্যালিকে বিয়েই করে নেয়, এমন একটা ভাব। সো দ্যাট ইজ সাপোজ টু বি এ গ্রেট স্টোরি অফ শিভেলরি। তো এই ওয়াল্টার র্যালি হচ্ছে প্রথম ইউরোপিয়ান যে স্মোকিংকে জনপ্রিয় করে। তো এই যে অভ্যাসগুলো, আরেকটা অভ্যাস আমাদের হয়ে গেছে, সেটা হচ্ছে থিংস লাইক স্মোকিং, অ্যালকোহল, লেটার অন বিভিন্ন কাইন্ড অফ ইনেব্রিয়েশন, এগুলো একটা ঝামেলা। তাহলে এই যে তুমি কথাটা বললে, প্রথম কথাটা হচ্ছে যে ডু নট কোয়ারেল, এবং অল্প বয়সী ছেলেমেয়েদের জ্ঞান দেওয়ার চেষ্টা করবে না, কারণ তারা এমনিতেই আমাদের থেকে অনেক বেশি বোঝে। যত তাদের জ্ঞান দেবে, তুমি 2 মিনিট ওদের জ্ঞান দিলে ওরা মোটামুটি 121 সেকেন্ডের মাথায় মনে করে যে এই বোকা লোকটা আমাদের কি বলছে। এবং ওদের ডান কান এবং বাঁ কানের মধ্যে একটা হাইওয়ে আছে, একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে হরহর করে বেরিয়ে যায়। তুমি বলে টলে তোমার জিভটা ব্যথা হলো, মাথাটা ধরে গেল, তুমি মনে করলে অনেক জ্ঞান দিয়েছি, কিন্তু তার হাফ গ্রামও কোথাও রেজিস্টার্ড নেই। সো দে লার্ন ফ্রম দেয়ার এনভায়রনমেন্ট।
এবার তাদের এনভায়রনমেন্ট থেকে যেটা শিখতে হবে, আমি জ্ঞান দিচ্ছি বলে নয়, যে আমার আমার বাবা, আমার দাদা, আমার জ্যাঠা, হ্যাঁ আমার বাবা সাংঘাতিক সিগারেট খেত, আমার বাবা বাড়িতে ঢুকছে আমরা কি করে জানতাম? বাবা অল্প বয়স থেকে জেলে ছিলেন, অনেক বছর জেলে কাটিয়েছেন, জেলে সব 11-12 বছর বয়স থেকে বসে বসে সব ছেলেমেয়েরা বার্মা টার্মায় স্মোক করতো এবং আজীবন উনি সেটা ছাড়তে পারেন। তো এখন আমরা অন্তত তার সিগারেট খাওয়া দেখে আমরা কেউ খেতাম না। সো ইট কুড হ্যাভ বিন দ্য আদার ওয়ে হুম, অ্যারাউন্ড। হুম, হুম। অর্থাৎ আমাদের দেখা দেখি শিখতে হবে যে আমার বাবা, আমার জ্যাঠা, আমার আমার দাদা দিদিরা যে ঝামেলায় পড়েছে, আমি কেন সেই ঝামেলায় পড়ি? তো আজকের বুদ্ধিমান ছেলে মেয়েদের কাছে আমার একটাই অ্যাপিল, যে আমাদের জ্ঞান শুনো না, আমাদের কথাবার্তা শুনো না। তোমরা আমাদের বোকা বলে মনে করো, আমরা অ্যাকচুয়ালি অতি বোকা। আমরা বোকা নই, আমরা অতি বোকা। বাট দ্য কোয়েশ্চেন ইজ যে প্লিজ ফর গডস সেক ডু নট কমিট দ্য সেম মিস্টেকস দ্যাট উই হ্যাভ। হ্যাঁ, যখন প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে, এই যে আমরা আমরা কত আমাদের আমাদের মানে সায়েন্টিফিক ডিসকভারির সঙ্গে সঙ্গে আনসায়েন্টিফিক স্টুপিডিটি যে কত করেছি আমরা। প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন অল্প বয়সী ছেলেমেয়েরা দে ইজ টু এনরোল টু দ্য আর্মি, হ্যাঁ ওদের দেশ কৃতজ্ঞতা জানাতো। কি করে কৃতজ্ঞতা জানাতো? যে আর্মিতে নাম লেখাতো তাকে 500 টাকা করে সিগারেট ফ্রি দেওয়া। কেন ফ্রি দেওয়া হতো? তুমি দুটো সিগারেটে টান মারলেই তুমি নাকি টার্জান হারকিউলিস হয়ে যাবে, তোমার সামনে যারা আসবে তাদের তুমি সুপারম্যানের মতো মেরে ফেলতে পারবে। সো সিগারেটস ফর মোর দ্যান 60-70 ইয়ার্স সিগারেটকে আমরা একটা পিকচার তৈরি করেছি যে সেটা একটা হচ্ছে একটা ম্যাজিক, দুটো টান মারলেই তুমি হিরো, সুপার হিরো। তারপর যখন আমাদের একটু জ্ঞানগম্ভী হলো যে সুপার হিরোরা তো ভালো নেই, সুপার হিরোদের লাং ক্যান্সার হচ্ছে, সুপার হিরোদের বুকে ব্যথা হচ্ছে, সুপার হিরোদের ফুসফুসগুলো একেবারে ভেস্তে যাচ্ছে, তখন আমরা প্রায় 100 বছরের ওপর মানুষকে ভুল বোঝাবার পর আমরা এই রাস্তায় এলাম। অ্যান্ড সিমিলারলি ইজ দ্য স্টোরি অফ অ্যালকোহল, সিমিলারলি ইজ দ্য স্টোরি অফ ড্রাগস। হ্যাঁ, এখন আমরা কি করছি? আমরা ড্রাগস 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 বলে লোককে ভয় পাওয়াচ্ছি। কিন্তু আজকের দিনে ছেলে মেয়েদের জীবনে যা যা ডিফিকাল্টি, ওদের জীবনে যা যা সমস্যাগুলো হয়, এরা নিজেদের মতো করে যখন মনে করে এটা কি, ওটা একটা এসকেপ না। তুমি তোমার যে কঠিন বাস্তব, তোমার জীবনের যে চ্যালেঞ্জেস, ইউ আর ওপেনিং আ লিটল উইন্ডো, আ লিটল এসকেপ ভেন্ট ফ্রম দ্য প্রেশারাইজ রিয়ালিটি অফ লাইফ। আর সুতরাং এই জিনিসগুলোতে আমরা খেই হারিয়ে ফেলছি। সো অন দ্য আদার হ্যান্ড, আজকে দে আর হেলথিয়ার। হ্যাঁ, তারা আমাদের থেকে যেমনি বুদ্ধিমান, তারা স্বাস্থ্যবান। তো আমাদের যে অসুখগুলো 50+ 60 হয়েছে, বিকজ সিভিলাইজেশন ইজ অ্যাক্সিলারেটিং। আজকে আমরা আশ্চর্য হচ্ছি না, এটা আমাদের দোষ, আমাদের অন্যায়। এই এক্ষুনি যদি আমি একটা মেসেজ পাই যে একজন হার্ট অ্যাটাক নিয়ে 39-40 বছরের মানুষ ভর্তি হয়েছেন, হয়তো দু একজন হবে না আজকে রাত্রিরে, আমি কিন্তু আশ্চর্য হব না। এক রাত গেলে ভারতবর্ষে 3.5 লক্ষ হার্ট অ্যাটাক হয় 24 ঘন্টা পিরিয়ডে, ইন আ 24 আওয়ার পিরিয়ড। সেই 3.5 লক্ষ মানুষের মধ্যে প্রায় 30,000 মানুষ বাড়ি ফিরবে না রাতে। স্টিল আ টেরিবল কন্ডিশন টু হ্যাভ। এবং যত মানুষের হার্ট অ্যাটাক হবে ইন আ 24 আওয়ার সাইকেল, তার প্রায় হাফ, 50% উইল বি লেস দ্যান 50 ইয়ার্স অফ এজ। তাহলে এটা আমাদের স্বীকার করতেই হচ্ছে যে আমাদের জ্ঞান বুদ্ধি বাড়ছে, আমরা আরো চৌখস হচ্ছি, উই আর গেটিং স্মার্টার। একদিক দিয়ে উই আর গেটিং স্মার্টার, আর একদিক দিয়ে উই আর গেটিং সিলিয়ার। আমি বললে মহিলারা প্রচণ্ড রাগ করেন আমার উপর এবং মনে করেন আমি বোধহয় নারী স্বাধীনতায় ব্যাগরা দিচ্ছি। তো আমার সেই দুঃসাহস একেবারেই নেই। যখন দেখি যে আজকে বিভিন্ন টেক ক্যাম্পাস বা বিভিন্ন সফটওয়্যার পার্ক যেখানে আছেন, তো সফটওয়্যারে ঢুকলেই মনে হয় চারিদিক থেকে চিত্তরঞ্জন লোকোমোটিভ ফ্যাক্টরিতে এসেছি। কারণ কখনো দেখেছো সফটওয়্যার পার্কে যখন ছেলেমেয়েরা লাঞ্চ ব্রেকে বা তাদের ব্রেক টাইমে রাস্তায়, তারা খাক না খাক, হ্যাঁ তাদের এক একজনের রোগা লিকলিকে চেহারা, আদৌ খায় বলে আমার মনে হয় না।
কিন্তু পারলে এক একজন হাতে 3টে করে সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছে। অ্যান্ড সামহাউ টুডেজ স্মার্ট উইমেন তারা মনে করেন যে ইট ইজ আ সাইন অফ উমেন ইম্যানসিপেশন, যে তারা যেন দুটো সিগারেটের রিং ছেড়ে ওই যে রিংয়ের মধ্যে কত পরিবারের কান্না লুকিয়ে আছে সেটা লোকে চোখে দেখছে না। তো এই ভুলগুলো তো হয়ে গেছে একবার করা, সুতরাং আরেকবার করার মধ্যে কোনো আনন্দ নেই। সো ওয়ান্স এগেন ইন সামারি আমি বলবো যে টুডেজ ইয়াং পিপল ইউ আর ভেরি ক্লেভার। হ্যাঁ, তো মানে এই যে এখানে ইট উইল হার্ট ইউ টু সে দ্যাট ইউ আর ক্লেভার, ইউ আর স্মার্ট, বাট ইট ইজ নো গুড। মানে একই সঙ্গে বুদ্ধি আর নির্বুদ্ধিতাকে একই সঙ্গে দেখালে অসুবিধা হবে। প্রসঙ্গত একটু জানিয়ে রাখি, আমাদের ঘড়ির কাঁটা বলছে 10টা বেজে 44 সেকেন্ড। এই মুহূর্তে আপনারা শুধু আমাদের ফেসবুকেই লাইভ পাবেন, আর আমাদের রেডিও শ্রোতারা আবার আমাদের সঙ্গে যোগ দিতে পারবেন ঠিক 10টা বেজে 10 মিনিটে খবরের বিরতির পর। ডাক্তারবাবু, আপনি আপনার এই প্রিভিয়াস যে আলোচনাটা চলছিল তার মধ্যে খাদ্যাভ্যাসের কথা একটু বলেছেন। তো এই সূত্র ধরেই দীপক চক্রবর্তী বাংলাদেশ থেকে একটা প্রশ্ন করছেন। উনি লিখছেন, শিশুদের বর্তমান সময় কি কি খাবার পুষ্টিকর দেওয়া দরকার? উনি শিশু বলতে ঠিক বয়সটাকে মেনশন করেননি। বাজারের খাবারটা কিভাবে বন্ধ করা যায়, ওনার প্রশ্ন। দেখুন, অবাস্তবিক হয়ে জীবনে লাভ নেই। বাজারের খাবার তো কেউ বন্ধ করতে পারে না আপনাকে। আপনি আর বাড়িতে কি কি খাবার গজাবেন বলুন? এখন সেই বাজারও নেই, সেই গোলা ভরা মাঠ ভরা ধান নেই, গোলা ভরা নেই, পুকুর ভরা মাছও নেই। সুতরাং খাবার দাবার আমাদের কিছু দোকানপত্র থেকে আপনাকে আনতেই হবে। আপনাকে দুটো একটা স্পেসিফিক পয়েন্টস বলি, যে আমরা যেখানে যে শ্যাওলায় আমরা পিছলেছি সে শ্যাওলায় যেন ছেলেমেয়েরা না পিছলে। প্রথম কথা হলো যে আপনি দিদি বললেন যে আপনি বাংলাদেশ থেকে বলছেন। এখন আমাদের ধরুন আমাদের দেশে বা উপমহাদেশে আমাদের সাবকন্টিনেন্টাল ডায়েটের উইকেস্ট পয়েন্ট হচ্ছে যে আমাদের ওভার ডিপেন্ডেন্স অন রাইস বা ওভার ডিপেন্ডেন্স অন কার্বোহাইড্রেট। এটা আমার আপনার দোষ নয়। কেন দোষ নয়? কারণ যে দেশ ধরুন গত 200-300 বছর নানান রকম অর্থ কষ্টের মধ্যে দিয়ে বেরিয়েছেন, সেই দেশ সেই সমাজ অত্যন্ত রাইস নির্ভর। রাইস কেন পেট ভরে যায়? চিপেস্ট টু গ্রো। মানুষ মনে করে যে বেশ সুন্দর ধান ক্ষেত দেখলে মনে করে প্রকৃতিতে সবসময় এরকম ছিল, আদৌ ছিল না। এই যে পৃথিবীতে ধান চাষ হচ্ছে মাত্র 8,000 বছর আগের থেকে, তার মানে আপনার বয়স হচ্ছে 1,20,000 বছর। তো আপনি ভাত খাচ্ছেন মাত্র তো 6-7 হাজার বছর। তার আগে কি খেতেন কোনো অভ্যেস আছে? এখন আমাদের শরীরের মধ্যে এই যে আমাদের যে এখন লেটস কাম টু দ্য প্রেজেন্ট ইরা। প্রেজেন্ট ইরাতে যেটা হচ্ছে যে ধরুন আপনাকে সারা দিনে 1,500 ক্যালোরি খেতে হবে। 1,500 ক্যালোরির মধ্যে আপনি যদি আমাদের একটা মানে চিন্তা ভাবনা না করে খান, ধরুন অনেকে আমি 3 বার ভাত খাই, তাতে কি হচ্ছে? আমাদের শরীরের ওপর ভয়ানক কার্বোহাইড্রেট ওভারলোড পড়ছে। 1,500 ক্যালোরির মধ্যে আজকের হিসেব বলছে, যেটা আমাদের দেশ থেকে ICMR স্বীকৃত একাধিক গবেষণাপত্র আছে, এবং পরিষ্কার এক কথায় তারা বলছে যে আমাদের ছেলে মেয়েদের সুস্থ রাখতে গেলে টোটাল ক্যালোরির নট মোর দ্যান 40% শুড কাম ফ্রম কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট ব্যাপারটা কি? ওই যে যেরকম কয়লার উনুনে কয়লা দেন, কার্বোহাইড্রেট হচ্ছে শরীরের জ্বালানি। রেডি এনার্জি আসছে কার্বোহাইড্রেট থেকে। আর শরীরটা যে তৈরি হচ্ছে, দ্য বিল্ডিং ব্লক অফ দ্য বডি, সেটা হচ্ছে প্রোটিন। আর এই যে আপনি ব্যাংকের খাতায় 2-4 টাকা রেখে দেন না ফিক্সড ডিপোজিট করে, সেটা হচ্ছে ফ্যাট, উইচ ইজ রিজার্ভ সোর্স অফ এনার্জি। তো আমরা বিভিন্ন গোলমেলে অবস্থায় পড়ে উই হ্যাভ ডিপেন্ডেন্ট অন অ্যান ওভার ভ্যালুয়েশন অফ কার্বোহাইড্রেট। তার থেকে বেরিয়ে আসুন। ভাত একগাদা করে দেবেন না। ছেলে মেয়েদের অল্প, তারা একটু মিষ্টি খাবে, তারা চকলেট খাবে, খেতে ভালো লাগবে, কিন্তু সে এমন করে চকলেট খেলেন যে ছেলে মেয়েগুলো 2 দিন বাদে বাদে দাঁতটা খয়েরি হয়ে যাচ্ছে, ওইরকম করে চকলেট। যে চকলেট কোম্পানিদের পুরো প্রফিটটা আপনার বাড়ির ওপর দিয়ে আসতে হবে এমন কোনো আন্ডারটেকিং আপনার নেই। সুতরাং ডোন্ট ডু ইট। তো সব কিছুই একটা সুগার, রিফাইন্ড সুগার, ওভারডোজ অফ মানে ওভার ইন্ডালজেন্স ইন কার্বোহাইড্রেট হচ্ছে নাম্বার 1
আর নাম্বার টু হচ্ছে যে আমাদের ওই খাওয়া দাওয়ার মধ্যে একটু তেলে ঝোলে ভাজাভুজি ভালো লাগে। দেখুন আমরা অভ্যস্ত, সেই স্যাটিসফ্যাকশন, সেই স্বাদ বোধটা আমাদের থাকবে। তবে সবসময় মনে রাখবেন, আপনি তেল দিয়ে মাছ খাবেন না মাছ দিয়ে তেল খাবেন, এটা ভেবে নেবেন যে তেল সবসময় দেওয়া ভালো, খাওয়া ভালো নয়। তো তেলটা লিমিট করবেন, যে চারিদিকে তেল টেল না দিলে লোকেরা একটু মনক্ষুণ্ণ হন, দুঃখিত হন। তো বাড়িতে কিছু বাড়তি তেল থাকলে দিয়ে দেবেন, যার ওপর রাগ আছে তাকে দিয়ে দেবেন, সে হয় পিছলবে, না হলে নিজের সম্বন্ধে একটা বিভ্রান্ত ধারণা হবে তার। বাট ডু নট ইন্ডালজ ইন। এই দুটো হচ্ছে আমাদের প্রাইমারি উইকনেস, হিস্টোরিক্যাল উইকনেস ইন আওয়ার ডায়েট। সুতরাং ছেলে মেয়েদের চেষ্টা করুন, এই যে আমি বাংলাদেশের লাস্ট 3 বছরের ডেটা আমি দেখিনি, ভারতবর্ষে আমাদের ধরুন দাউ দাউ করে ডায়াবেটিস বাড়ছে। এখন ইন্ডিয়ান পাসপোর্ট না থাকলেই হয়, এখন ডায়াবেটিস থাকলেই লোকে মনে করে এটা ইন্ডিয়ান। হ্যাঁ, এমন অবস্থা হয়ে গেছে। কেন হচ্ছে? কারণ আমরা আমাদের শরীরটাকে, যে ওই যে বোঝাটা, যে আমি যদি 7 বছর 6 বছর বয়স থেকে এই ঠুসে 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 কার্বোহাইড্রেট দিয়ে শরীরটাকে আমি ওভারবার্ডেন করি, তারপরে কি হচ্ছে, আমার যে ডাইজেস্টিভ মেকানিজমগুলো, এই যে আমার ইনসুলিন, গ্লুকাগন এটসেট্রা হরমোনগুলো, এগুলো তো মানে খাটতে খাটতে জিভ বেরিয়ে গেছে বাই দ্য টাইম আমার 30 বছর বয়স হয়েছে। আর তখন আমরা গবেষণা করতে পারি, এই কি ব্যাপার বলো তো, আমরা ভারতবাসী, আমরা কেন 40 বছর বয়সে ডায়াবেটিক হই? আরে 40 বছর বয়সে ডায়াবেটিক এই কারণেই হচ্ছে, কারণ 39 বছর বয়স অব্দি যে শরীরটাকে লাথি মেরেছে ওই কারণে। সো দ্যাট ইজ ওয়াই দ্য বডি ইজ ফেটিকড। সো দিজ আর এ ফিউ ফান্ডামেন্টালস। আর এগুলো একটু মাথায় রাখবেন। এখন আমরা একভাবে গড়ে উঠেছি, আজকের পৃথিবীটা পাল্টাচ্ছে। আর জানি না, বাজার থেকে খাওয়া দাওয়া কিনতেই হবে, কারণ দেখবেন একটা আধুনিক পরিবারের অনেক রকম ডেফিনিশন আছে, এবং আধুনিক পরিবারের আধুনিক ডেফিনিশন হচ্ছে বড় বড় আধুনিক রান্নাঘর যেখানে কোনো রান্না হয় না। রান্না সবচাইতে ভালো রাঁধুনিকে মোবাইল ফোন, তাতে 3-4টে চৌকো চৌকো স্কোয়ার আছে, আমি দেখি লোকে পটপট করে বোতাম টেপে আর টকটক করে খাবার চলে আসে। সুতরাং রান্নাঘর কিন্তু ভয়ানক যন্ত্র, এক একটা রান্নাঘরে এমন যন্ত্রপাতি আছে সেটা দিয়ে রকেট পাঠানো যায় চাঁদে। ডিপ ফ্রাই, স্টার ফ্রাই, অমুক তমুক, মাইক্রোওয়েভ, ম্যাক্রোওয়েভ, ওভেন, হ্যানা ত্যানা সব আছে। হ্যাঁ, 15 দিনে একদিন হেসেল বসে, বাকিটা মোবাইলের দয়ায়। সো দিস ইজ মডার্ন ইরা, ইউ ক্যানট এসকেপ দিস লাইফ। এই যে তেলের কথা আপনি বললেন, একটা ধরনের কথা আসে তেল ছাড়া খাবার, আরেকটা আসে ঘিয়ের কথা। দেখুন, প্রথম কথা আপনাকে বলি যে অন এ সিরিয়াস নোট, এই যে আমরা তেল, লিপিড প্রোফাইল, প্রথমত হচ্ছে যে কি খাচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ, লোকে খুব একেবারে সেই শঙ্করাচার্যের মহামুদ্গরের মতো চিন্তা করতে বসে, কি খাচ্ছি, আমি ঠিক খাচ্ছি কিনা, শরীরটা ভালো আছে কিনা। তো এইরকম দার্শনিকের মতো প্রশ্ন জিজ্ঞেস করলে একটাই বলবেন যে ভাই, সহজ উত্তর হচ্ছে যে একটু মাসে একবার করে ওজন নিই। হ্যাঁ, যে ঠিক যেমন যে ব্যাংকের খাতা আপনাকে বলে দেয়, যে আয় ব্যয়ের সামঞ্জস্যটা বলে দেয়, ওতে তো গভীর চিন্তা করার কিছু নেই। আপনি যদি 100 টাকার আয় 99 টাকা খরচা করেন, কি বাকি থাকবে সেটা হিসেব। সেরকম অবধি আমাদের মনে রাখতে হবে যে ওয়েলনেস ইজ অলসো হিসেব। প্রথম হিসেবটা হলো ফর এ ইয়াং পারসন, ইয়াং অ্যাডাল্ট যারা ম্যাচিউরিটির দিকে যাচ্ছে, আপনি ওগুলোকে মনে করবেন না যে প্রথমত হচ্ছে ওজন বাড়ছে কিনা, তারপরে আরও সেকেন্ডারি ফিগার্স থাকে আপনার হাইট ওয়েট মিলিয়ে, বিএমআই, গার্থ রেশিও ইত্যাদি। হ্যাঁ, লোকে ধরুন এই পয়লা বৈশাখে, ক্রিসমাসে, ঈদে, নানা এতে জামা কাপড় কিনছে, বিয়ে বাড়ি যাচ্ছে, নতুন জামা কিনছে, প্রতিবারই দেখছে কোমরটা বেড়ে যাচ্ছে, তারপরে বলছে প্যান্টগুলো ছোট হচ্ছে। কারো প্যান্ট ছোট হয় না, ভুঁড়িগুলো বড় হয়। হ্যাঁ, তো এই ডু নট হাইড আন্ডার, ডু নট এসকেপ রিয়ালিটি। আপনি যদি পুরুষ মানুষ হন, আপনার ওয়েস্ট সাইজ যদি 38-এর বেশি হয়, ইউ আর ইন ট্রাবল। আপনি যদি মহিলা হন, আপনার ওয়েস্ট সাইজ যদি 36-37 হয়, ঝামেলা আছে। সিমিলারলি আপনি যদি আপনার ওজনকে হাইটের স্কোয়ার দিয়ে ডিভাইড করেন,
আপনি বিএমআই পাবেন। তো এগুলো মোবাইলে হিসেব হয়ে যায়, করবেন। তাহলে প্রথম কথা হচ্ছে ঠিক হচ্ছে কি হচ্ছে না, তার প্যারামিটার কি, তার প্যারামিটার হচ্ছে আমার বডি ওয়েট, আমার বিএমআই, এগুলো ঠিকঠাক আছে। যদি গন্ডগোল হতে থাকে, আমার আমার শরীরটাতে খাওয়াটা কম ঢোকাতে হবে, হাঁটা চলা বাড়াতে। হ্যাঁ, আমি দু একটা মানে মোটামুটি কমন সেন্সের কথা তেল সম্বন্ধে বলি। যে প্রথম কথা হচ্ছে, দেখুন আমাদের একটা অ্যাভারেজ ডায়েটে আপনি তেল ছাড়া ম্যানেজ করতে পারবেন না, কোনো ডায়েটেই হয় না। আমাদের তেলের অসুবিধাটা ইজ নট উইথ দি মানে কিছুটা তো হচ্ছে যারা অতিরিক্ত তেলটা কনজিউম করেন। সেকেন্ড হচ্ছে যেটা সাবধান রাখতে হবে, যে ইউরোপিয়ান কুকিং বা সো কল্ড ওয়েস্টার্ন কুকিংয়ে তেলের ব্যবহার এবং আমাদের তেলের ব্যবহারের তফাৎটা তেলের অ্যামাউন্ট নিয়ে নয়। আমরা তেলটাকে ভেজে খাই বলে। ভাজা জিনিসটা কি হিট, আপনি যেমনি একটা কম্পাউন্ডকে হিট করছেন, তার কেমিক্যাল প্রপার্টিটা চেঞ্জ করছে। প্রতিটা ফ্যাটের দুরকম, যাই হোক, আপনাকে এই রাত্রির 11টায় কেমিস্ট্রি ক্লাস নিয়ে কোনো লাভ নেই। দুরকম, একটাকে বলে সিস ফ্যাট, একটাকে বলে ট্রান্স ফ্যাট। তাহলে প্রথমত হচ্ছে মেপে খেতে হবে, বারবার ভাজবেন না। এভরি টাইম ইউ আর হিটিং অয়েল, তার ক্যারেক্টার, কেমিক্যাল ক্যারেক্টার চেঞ্জ করছে। যতবার রিহিট করবেন তত বেশি ট্রান্স ফ্যাট হচ্ছে। তো ট্রান্স ফ্যাট মারাত্মক জিনিস, মানে তার থেকে জল দিয়ে ব্লেড গিলে খাওয়া ভালো আর কি। So it is an extremely harmful product for the body. তো রিহিটিং নট গুড। এবার কি তেল, কতটা তেল খাবেন? প্রতিটা তেলের মধ্যে there are multiple mixtures। হ্যাঁ, অনেক রকম বিভিন্ন ফ্যাটি অ্যাসিড থাকে। আমরা কাউকে বলি স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, পলি আনস্যাচুরেটেড। কিছু কিছু ভালো জিনিস আছে, কিছু কিছু খারাপ জিনিস আছে। তার মানে ঠিক যেভাবে ইলেকশনে ভোট দেবেন, সব সময় এক পার্টিকে বারবার ভোট দেবেন না, মিলিয়ে মিশিয়ে ভোট দেবেন। হ্যাঁ, সো অলওয়েজ হ্যাভ আ মিক্সচার। এবার কিছু কিছু ফ্যাটস আছে, আমি আজকাল পাওয়া যায় না হয়তো, ধরো এক সময় খুব পপুলার ছিল, দোকান টোকানে ডালডা ব্যবহার হতো। হুম। হ্যাঁ, ডালডা ইজ অ্যাকচুয়ালি আ সিনথেটিক ফ্যাট। এখন এই সিনথেটিক ফ্যাট খুব সহজে তৈরি হতো, ভীষণ জনপ্রিয় ছিল। তারপরে দের ওয়াজ আ লট অফ হেলথ রিয়েলাইজেশন, যে ডালডা দিয়ে রান্না করলে এই স্যাচুরেটেড ফ্যাটস প্রচুর আসছে, বন্ধ হয়ে গেল। তাহলে এখন আমাদের ধরো থিংস লাইক সানফ্লাওয়ার অয়েল, রাইস অয়েল, মাস্টার্ড অয়েল, এগুলো ব্যবহার করবে। ঘি, ঘিয়ের অসুবিধাটা হচ্ছে যে ঘিয়ের মধ্যে, এবার ঘি কিভাবে তৈরি হচ্ছে, এখন আমি তো ঘি তৈরির এক্সপার্ট নই, কিন্তু হাউ ঘি ইজ মেড, এটা নিয়ে কিন্তু ঘিয়ের কম্পোজিশন চেঞ্জ করে। এই যে লোকে লেখে দেশি ঘি, এই যে তেলে লেখে না, তেলের হুম। হাজারো রকম ব্যাপার আছে। কেউ বলবে ঘানির তেল, কেউ বলবে ক্রাশ তেল, সর্ষের তেল। সর্ষের তেলের আগে 3-4 রকম অ্যাডজেক্টিভ যোগ হয়। কোনটা কোল্ড প্রেস Cold press. So each one of them interferes with the component of oil. তো ঘি in measured amounts is not bad. হ্যাঁ, ঘিয়ের মধ্যে কিছু কিছু ভালো ফ্যাট কম্পোনেন্টস আছে, কিন্তু এবার যদি ঘি প্রধান ডায়েট হয়ে যায়, তখন আমাদের একটা আপত্তিজনক জিনিস শরীরে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। তাহলে এই স্যাচুরেটেড ফ্যাট যদি ধেই করে সে শরীরে ঢুকে যায়, তখন আমাদের ঝামেলাগুলো শুরু হয়। তাহলে কতটা ফ্যাট, তাহলে মিলিয়ে মিশিয়ে তেলের ব্যবহার, কতটা ব্যবহার, তার মধ্যে হচ্ছে যে একটা তেলের কনফিউশন আছে। লোকে চিন্তা করে লিটারে, কেনে গ্রামে। হ্যাঁ, বাজারে তেল কিনে বলবে হাফ কিলো তেল, হাফ কিলো মানে কি 500 গ্রাম। আর যখন খাবে তখন বলবে 30 ml, 50 ml। এটাকে নিয়ে কনফিউজড হবেন না। কেন হবেন না? অ্যাভারেজ তেলের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.9। তার মানে মানে যদি হায়ার সেকেন্ডারির অঙ্ক পরীক্ষা না হয়, the gram and the milliliters almost match one another। 910 গ্রামে বোধহয় 1 লিটার আসে। 910 গ্রামে 1 লিটার, অ্যাবসলিউটলি কারেক্ট। এখন আপনি তো দাঁড়িপাল্লা বা সেই বিউরেট নিয়ে রান্না করতে যাবেন না, মোটামুটি ওইটা নিয়ে খুব একটা কনফিউজড হবেন না। অর্থাৎ আমরা মাথা পিছু বলি 500 to 600 মিলিলিটার্স পার হেড পার মান্থ। আপনার বাড়িতে 4টে লোক আছে, আপনি কি ড্রপারে করে রান্না করছেন? আপনি কি দেখছেন 4টে লোকের রান্না হয় মাসে, আমি যেন মাসটা 2 লিটার
তেলের মধ্যে চালাতে পারি, একটু বেশি লাগলো, 2200 হলো, 2300 হলো, ফাইন। কিন্তু 4টে লোক মিলে যদি আমি 4 লিটার তেল খেয়ে নিই এবং মনে করি আমি খুব স্বাস্থ্যকর তেল খাচ্ছি, ঝামেলা। মানে স্বাস্থ্যকর তেল বলে কিছু হয় না। তেলের পরিমাণটা হ্যাঁ, বেশি। there are certain oils, দেখুন there are certain oils, যেমন অলিভ অয়েল। অলিভ অয়েলের কম্পোজিশন খুব ভালো। অলিভ অয়েল ইজ ট্রেডিশনালি নোন টু বি ভেরি, আরেকটা তেল আছে যারা, ওকে কি বলে, হেম্প অয়েল, এগুলো আমরা আমরা খুব একটা খাই না। অলিভ অয়েল ইজ ভেরি কমন, ভেরি এক্সপেন্সিভ। কিন্তু অলিভ অয়েলের লিমিটেশন হচ্ছে, অলিভ অয়েল কোথায় হতো? মেডিটেরেনিয়ান কান্ট্রিজে হতো। মেডিটেরেনিয়ান কান্ট্রিজে ভাজা বলে কোনো ব্যাপার নেই, মাছ ভাজার কোনো আইডিয়া নেই। হ্যাঁ, ওরা অনেক স্যালাড ফ্যালাড, একটা সিজনিং এর মধ্যে একগাদা তারা অলিভ অয়েল দিয়ে খায়, টেস্ট ভেরি গুড। কিন্তু আমরা তো আমাদের রান্না, ঝোল, একটু ভাজা, এর বাইরে তো বেরোতে পারবেন না। আপনি তো জাপানিরা পুকুর থেকে মাছ ধরে খেয়ে নিল, কাঁচা মাছ, তার নাম দিয়ে দিল সুশি। আপনি চেষ্টা করলে কটা বাঙালি সুশি খেতে পারে? আপনি পারবেন না। সো ইউ কান্ট ডু ইট। তো অ্যামাউন্টটা লিমিটেড, মিক্স করে খাবেন। আর যদি তেলের একটা নতুন ধরনের তেল কিছু পেলেন, একটু খেয়াল করে বা দুটো পাতা নেড়ে দেখে নেবেন যে অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট আছে কিনা। 4টে লোকের রান্না হলে 2 লিটার। হ্যাঁ, ডাক্তার বলেছে 2 লিটার, আপনি আমার থেকে একটা 10% আপনি অ্যালাওয়েন্স দেবেনই, আপনি 2200-2300 গিয়ে ঠেকবেন। ডাক্তারবাবু, একটা প্রবাদেই রয়েছে হেলদি বডি এবং হেলদি মাইন্ডের একটা রিলেশন ছিল, আছে এবং থাকবেও হয়তো। তো সেক্ষেত্রে এই যে মন বা চেতনা, এটা ঠিক কোথায় থাকে? আমাদের হৃৎপিণ্ডে নাকি আমাদের মস্তিষ্কে? মানে এটা একটা বিভিন্ন আলোচনা। এখন এটা নিয়ে আমার একটা কৌতূহল আছে। আই এম নাইদার আ সাইকিয়াট্রিস্ট, নট এ নিউরোলজিস্ট। সুতরাং লোকে হয়তো আপনাকে খুব আপত্তি করতে পারে যে লোকটা কলের মিস্ত্রি, হার্ট মেরামত করে, এ আবার মন নিয়ে কি কথা বলছে। বাট ফর শিওর হিউম্যান কনসিয়াসনেস ব্রেন থেকে তার উৎপত্তি হয়, কিন্তু ব্রেনে কনসিয়াসনেস আছে কিনা এই নিয়ে এখন অনেক কথাবার্তা চলছে। কারণ এখন একটা বিরাট আলোচিত বিষয় হলো যে আমাদের কৃত্রিম মেধা বা এআই, সেটা কনসিয়াস না সাবকনসিয়াস, এই নিয়ে অনেক আলোচনা চলছে, অনেক ভালো ভালো লেকচার আছে, এগুলো শুনবেন। তো এখন কথাটা হলো আমাদের যে সেলফ বা কনসিয়াসনেসের যে ব্যাপারটা আছে, তার মধ্যে আমাদের মধ্যে সেটা একটা, ইট গিভস আস এ গুড ফিলিং। এবং তার সঙ্গে সঙ্গে ধরুন এর একটা নেগেটিভ সাইড আছে। এর নেগেটিভ সাইড আছে যে আপনি দেখেছেন যে ধরুন আপনি যখন দেখবেন যে অন্যান্য জীবজন্তুদের মধ্যে, হ্যাঁ, সেটা বিরাট বিরাট জন্তু, হাতি, বাঘ, সিংহ, এদের মধ্যে প্রাইমারি ইনস্টিংক্ট হলো কালেকটিভনেস, টুগেদার। হ্যাঁ, মাসাই মারা জঙ্গলে যখন একটা একটা ফ্লক অফ জেব্রা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, হাজারো হাজারো একসাথে যায়। কখনো দেখবেন না একটা জেব্রা দাঁড়িয়ে উল্টো দিকে যাচ্ছে। কিন্তু আমাদের মধ্যে যেটা, জানি না সভ্যতার সময় যেটা আমাদের দিয়েছে, হচ্ছে সিঙ্গুলারিটি, ইন্ডিভিজুয়ালিজম। তো আমরা বোধহয় সৃষ্টির প্রথম এমন একটা জীব যার মধ্যে এই ইন্ডিভিজুয়ালিটিটা এতভাবে প্রকাশ পায়। তো তার থেকে আমাদের যেটা হয়েছে, যে আমাদের এই সজাগতা বা আমাদের এই কনসিয়াসনেস থেকে, এটা হচ্ছে আমাদের অ্যাংজাইটি বা স্ট্রেসের একটা অত্যন্ত ভেরি পাওয়ারফুল স্টিমুলাস অফ স্ট্রেস অন দ্য হিউম্যান সিস্টেম। আর আমাদের কাজকর্মের মধ্যে এই যে আমরা হেলথ এটসেট্রা, ব্লাড প্রেশার, ইয়াং এজ, এগুলোর কথা বলছি, যে আমরা যতটা বুদ্ধিমান হচ্ছি, আমরা যতটা, আমাদের মেধা যতটা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে আমরা যদি, ইফ উই বিকাম আ ভেরি স্ট্রেসড ইন্টেলিজেন্ট পিপল, তাহলে কিন্তু অসুবিধা আছে। কারণ আমাদের শরীরের মধ্যে কিছু কিছু মেকানিজমস আছে আমাদের এই টেনশন বা স্ট্রেসটাকে মোকাবিলা করার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা হয়তো মোকাবিলা করবো, আমি আমি আপনার ওপর মনে মনে ভীষণ রাগ করছি, আমি হয়তো, আপনি একটা খুব ভালো করেছেন, তাতে আমি একেবারে হিংসে ঝুলে যাচ্ছি, যাই করি না কেন, মুখে বলি না বলি, কিন্তু এই যে আমার মধ্যে এই যে একটা
whether it is negatively comparative, এই যে টেনশনটা বিল্ড আপ হবে, ইট উইল ট্রিগার শরীরের মধ্যে 7-8 রকমের ফিজিওলজিক্যাল, এই কাল বৈশাখীর ঝড়ের মতো শরীরের মধ্যে কিন্তু ইন্টারনালি একটা ফিজিওলজিক্যাল ঝড় বইবে। পালস রেট বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে, ডাইজেস্টিভ সিস্টেমের গন্ডগোল হবে, কার্ডিয়াক স্ট্রেস হবে, সেরিব্রাল ফাংশন ডিপ্লিটেড হবে। তো এটা কিন্তু ভালো নয়। হ্যাঁ, একসময় যারা গবেষণা করতেন স্ট্রেস নিয়ে, ফিজিওলজিস্টরা, তারা বলতেন, আরে বাবা, আমার শরীরে দেখো তো, আমি বসে আছি, আমার পালস রেট 70, অথচ আমি যখন মানে মেন্টালি একটা খুব এতে একটা একটা ওয়ার্ক টাপ অবস্থায় যাচ্ছি, আমার পালস রেট 70 থেকে 110 হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাততালি হাততালি, আমার শরীর কত বড় চ্যাম্পিয়ন। সে তো 110 তো হচ্ছে, কিন্তু ওই রেসপন্সটা যে অত্যন্ত ক্ষতিকারক রেসপন্স। ইয়োর বডি উইল রেসপন্ড, কিন্তু তাতে আপনার ক্ষতি হচ্ছে। সো আমার শরীরের মধ্যে ওই মেকানিজমগুলো, এটা গাড়ি স্টার্ট করার মতো। আপনি যখন গাড়ি স্টার্ট করেন, ফার্স্ট গিয়ারে থাকেন, গাড়িটার কি পাওয়ার, গো 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 করে রেভ আপ করে। আপনি কি গাড়িটা সবসময় ফার্স্ট গিয়ারে চালাতে পারবেন? ইঞ্জিন গরম হয়ে পুড়ে যাবে, হাইয়েস্ট পাওয়ারে থাকে। তো ঠিক সেইরকম আমরা যদি আমাদের শরীরটাকে ওই রকম একটা হাই চার্জড আপ ভাবে সবসময় রাখি, আছে, প্রকৃতি আমাদের মধ্যে সেই মেকানিজমগুলো দিয়েছে, বাট নট ফর ওভার ইউজ। ডাক্তারবাবুর কাছে সরাসরি প্রশ্ন রাখবো হ্যাঁ, আমাদের অনেকেই ফেসবুক এবং আমাদের হোয়াটসঅ্যাপে। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছেন। অনুরাগ রায় বলছেন, আমাদের স্বাস্থ্যের জন্য পান্তা ভাত খাওয়াটা কতটা উপকারী? পান্তা ভাত কি রেগুলার খাওয়া ভালো? দেখো, আমি মানে একটু মার্জনা চেয়ে নিচ্ছি আর কি। আমার হয়তো খুব পুঙ্খানুপুঙ্খ জ্ঞান নেই পান্তা ভাত সম্বন্ধে। পান্তা ভাতের কিছু কিছু হেলথ বেনিফিট সম্বন্ধে আমরা ওয়াকিবহাল। যে পান্তা ভাতটা একটা সর্ট অফ ন্যাচারাল ফার্মেন্টেশন প্রসেসে তৈরি হয়। তার মধ্যে আমাদের অ্যাডিশনাল কম্পোনেন্ট কিছু কিছু কম থাকে। সুতরাং যেভাবে পান্তা ভাতটা হয়, সে তার কিছু কিছু একটা, ইট ইজ কোয়াইট ন্যাচারাল, অ্যাডিশনাল কম্পোনেন্টস কম, সেই অর্থে সেটা উপকারী। কিন্তু ঘুরে ফিরে আবার একটা কথায় আসবো, যে ওই ভাতের বা কার্বোহাইড্রেটের পরিমাণটা মাপের মধ্যে থাকতে হবে। যত লেস রিফাইন্ড হবে তত বেটার, যত কম গ্লাইসিমিক ইন্ডেক্স হবে তত বেটার। এই যে ধরুন ভাত, রুটি, আটা, ময়দা, এর কথা আমি একটু অন্য প্রসঙ্গে আপনাকে বলছি। যে এই যে চাল আমরা ব্যবহার করি, ধরুন আপনার বাড়িতে কারো ডায়াবেটিস আছে, তারা হয়তো পিপল হু আর 50-60 ইয়ার্স অফ এজ, একটু অ্যাওয়্যার হবেন যে আপনি বাড়িতে রোজ রান্নার জন্য কি চালটা ব্যবহার করেন। কারণ বিভিন্ন রকমের চালের যে, আমি যদি 100 গ্রাম চালের ভাত খাই, এক রকমের চাল যেটা খেলে আমার সুগারটা করে বেড়ে যায়, তাকে বলে হাই গ্লাইসিমিক ইন্ডেক্স। সব রকম খাবারের গ্লাইসিমিক ইন্ডেক্স এক না। ভারতবর্ষে অলরেডি দেখুন, অনেকের ব্রাউন রাইস দেখলে নাক সিটকোয় খেতে চায় না, এটা কিরম ভাত দিয়েছে, খাবো না। তো দেখতে সাদা, সাদা ভাতের অসুবিধে কি? ইট ইজ রিফাইন্ড রাইস, ফাইবার কন্টেন্ট অনেক কমে গেছে, মিনারেলস অনেক কমে গেছে। ইন জেনারেল সাদা ফটফটে চালের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হয়, মানে অল্প চাল খেলেন, সুগারটা করে লাফিয়ে বেড়ে গেল। বাট অ্যাট দ্য সেম টাইম এখন কিন্তু আমাদের জেনারেল মার্কেটেও কিছু কিছু চাল পাওয়া যাচ্ছে, যেটা হয়তো বিশেষভাবে ইট হ্যাজ বিন গ্রোন, যার গ্লাইসেমিক ইন্ডেক্স কম। আটা আর ময়দার তফাৎ কি? আটা হচ্ছে অলমোস্ট ন্যাচারাল, ফাইবার, গ্লাইসেমিক ইন্ডেক্স কম। ময়দা হচ্ছে হাইলি রিফাইন্ড, এবং ময়দার গ্লাইসেমিক ইন্ডেক্স আটার গ্লাইসেমিক ইন্ডেক্সের প্রায় 2.5-3 গুণ বেশি। তাহলে এগুলো সম্বন্ধে আমাদের একটু সচেতন থাকতে হবে। পান্তা ভাত, ফিরে আসি, খেতেই পারেন, জেনারেলি ভেরি হেলদি, কিন্তু তা বলে দিনে 3-4 বার খাবেন না। কারণ ওই কার্বোহাইড্রেট ব্যাপারটা নিয়ে আমরা একটু আতঙ্কে আছি এখন। অসীম কুমার মণ্ডল, বেতালন, বাঁকুড়া থেকে লিখছেন, খুব শিশুবেলায় ফ্যাটি লিভার কেন হবে? আহ, দেখুন, আবার আমি বলি যে আমরা ডাক্তার তো এমনিতেই বুদ্ধিশুদ্ধি কম, বেশি বুদ্ধি থাকলে ডাক্তার হতাম না।
তো আবার তার মধ্যে এখন ডাক্তারদের জানেন তো, কেউ কোড়ে আঙুলের ডাক্তার, কেউ বুড়ো আঙুলের ডাক্তার। তো ডুয়েটই। আমরা হচ্ছি আবার হার্টের ডাক্তার। হার্টের ডাক্তারকে অন্য ডাক্তাররা দেখবেন তাদের ঠাট্টা করে আমাদের বলে কলের মিস্ত্রি, প্লাম্বার। আমরা খালি পাইপ ঠিক করি। অ্যাকচুয়ালি তাই, দে আর কারেক্ট। আমরা হচ্ছি প্লাম্বার আর কি। আপনি যেরকম বাড়িতে লোক ডাকেন না, নল জল কল বন্ধ হয়ে গেলে, সেরকম পাইপ বন্ধ হয়ে গেলে আমাদের ডাক পড়ে। তো আমরা হয়তো লিভার সম্বন্ধে একটা খুব ডিটেইলড জ্ঞান রাখি না। ফ্যাটি লিভার মনে রাখবেন হচ্ছে যেরকম খাওয়া দাওয়ার বিভিন্ন ডিস্টারবেন্সে আমাদের এই হার্টের মধ্যে ডিপোজিশন হচ্ছে, অ্যাথেরোস্ক্লেরোসিস বলে একটা প্রসেস হচ্ছে, ঠিক সেই রকম লিভার ব্যাপারটি কি। লিভার তো চুপচাপ বসে থাকে, হার্টের মতো দুমদুম করে তো পাম্প করছে না, কিন্তু লিভার হচ্ছে একটা সাইলেন্ট প্রসেসিং ফ্যাক্টরি। শরীরের এই যে বিভিন্ন খাওয়া ঢুকছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, সে নিঃশব্দে, ইট ইজ লাইক আ মেটাবলিক ওয়ার্কশপ। তার মধ্যে প্রচুর প্রসেসিংয়ের কাজ হয়েই চলেছে। এবং তার মধ্যে মধ্যে এই যে সেলগুলোর মধ্যে মধ্যে যদি ফ্যাট জমতে শুরু করে, সেটা লিভারের পক্ষে ক্ষতিকারক। কিছুটা ডায়েটের উপর নির্ভর করে, কিছুটা ডিসব্যালেন্স ডায়েটের উপর নির্ভর করে, কিছুটা আমাদের ওবেসিটির উপর নির্ভর করে, কিছুটা আমরা লিভারটাকে বিরক্ত করছি কিনা, অ্যালকোহল, স্মোকিং, তার উপর নির্ভর করে। সুতরাং যারা আমাদের বন্ধু বান্ধবরা যারা ধরুন হেপাটোলজিস্ট বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা জেনারেল ফিজিশিয়ান, তারা আপনাকে আরেকটু ডিটেলে বলতে পারবেন। তো অল্প বয়স থেকেই যে বিভিন্ন রকমভাবে আমরা শরীরটাকে বিরক্ত করতে চাই না, ডিস্টার্ব করতে চাই না। তো আমরা যারা আমাদের হার্ট টার্ট নিয়ে খুব একাডেমিক গবেষণা করেন, তারা বলেন যে একটু বেহিসেবি খাওয়া দাওয়া করলে ছেলে মেয়েদের মধ্যে প্রায় 12 থেকে 14 বছর বয়স থেকে এই হার্টের মধ্যে মধ্যে প্লাগস ডিপোজিটস দেখা যায়। অন আ সিমিলার নোট, আমরা যদি একেবারে শখের প্রাণ গড়ের মাঠ হয়ে চলতে শুরু করি, তাহলে যেটা হার্টের পক্ষে অ্যাথেরোস্ক্লেরোসিস, ওই একই রকমের ঝামেলাটা লিভারের পক্ষে হচ্ছে ফ্যাটি লিভার। সো প্রবাবলি আমরা একটু খেয়াল করে চলতে পারলে এই বিপদ আপদগুলো প্রিভেন্ট করতে পারবো। গ্রাম শহর নির্বিশেষে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে ছেলে মেয়ে নির্বিশেষে সেলফ ডিফেন্সের জন্য কিছু না কিছু শিখতে হবে। হ্যাঁ, মার্শাল আর্ট, ক্যারাটে এটসেট্রা, এবং এটার জন্য অজস্র অসংখ্য ইনস্টিটিউট বা ট্রেনার্স রয়েছেন। তো কোথাও কি এমনটা ভাবা প্রয়োজন যে এইরকম যে কোনো জায়গায় ভর্তি করার আগে সেই শিশুর সেই সক্ষমতা আছে কিনা এটার কি কোনো চেক করার আমি দরকার থাকে? আমি আপনার ব্যাপারটা একটু অন্যরকম ভাবে আসছি। অন্যরকম বলে না, ফ্রম দ্য পয়েন্ট অফ ওয়ার্কআউট বা ফিজিক্যাল ফিটনেস। দেখুন, আমরা ছেলে মেয়েদের কি করেছি জানেন তো, ছেলে মেয়েরা বাই দ্য টাইম, মানে যাকে বলে মাতৃদুগ্ধ ছেড়ে দেওয়ার পর থেকে, ছেলে মেয়েদের প্রতি 15 মিনিট অন্তর অন্তর একটা করে পরীক্ষায় বসতে হয়। কখনো এন্ট্রান্স পরীক্ষা, কখনো এক্সিট পরীক্ষা, কখনো স্কুলে ঢুকছে, কলেজে ঢুকছে, বেরোচ্ছে এই স্কুলে। কিন্তু এত রকম পরীক্ষার মধ্যে যে পরীক্ষাটা আমরা তাদের করি না, এবং করা অ্যাবসলিউটলি উচিত, প্রথমত স্কুল এন্ট্রি স্টেজে। হ্যাঁ, বাবা মারা সব খুব সজাগ, ছেলেমেয়েরা স্কুলে ঢুকেছে এই 5 বছর কি জানি না, 2 বছর। 2 বছর না, 2 বছর তো একটু বাড়াবাড়ি হয়ে 2 যায়, ক্লাসে এখন। ধরে নিন। প্লে তার স্কুলে আমি যদি তাই 5টাকে একটা সহজ সংখ্যা বলে মনে করি, যে ছেলে মেয়েরা মোটামুটি তারা সুস্থভাবে কাটিয়েছেন, ওই 4-5 বছর একটা সময় থাকবে যেখানে একজন ডক্টর বা পিডিয়াট্রিশিয়ান দিয়ে চেক আপ করা ফার্স্ট। তারপরে কি হয়, এটা কিন্তু ধরুন, মানে ওই সবসময় স্বদেশ বিদেশ বলে লাভ নেই। যারা মোটামুটি একটু নিজেদের শিক্ষিত সভ্যত করতে পেরেছে, তারা বাই দ্য টাইম ছেলেমেয়েরা স্কুল ছেড়ে বেরোয়, অ্যাট দ্য 10-11 স্টেজ, যখনই বাবা মারা বা টিচাররা ছেলেদের ঘ্যান ঘ্যান করে বলছেন পরীক্ষায় বসো, পরীক্ষায় বসো, পরীক্ষায় বসো, তখনই একটু নিজেদের অপরাধ বোধ থাকা উচিত যে আমরা তার স্বাস্থ্য পরীক্ষাটা করিয়েছি। তাহলে অ্যাট দ্যাট স্টেজ, বাই দ্য টাইম দে আর 12 to 14, 15, ওই সময়ের মধ্যে একটা চেক আপ হওয়া আছে, এবং ডক্টররা আপনাকে বলে দেবে কি ধরনের চেক আপ। নাও উই কাম টু দ্য ফ্যাক্ট যে আজকালকার ছেলেমেয়েরা কেউ
ওয়ার্কআউট করছে, জিমে যাচ্ছে, ক্রিকেট একাডেমিতে যাচ্ছে, বিভিন্ন সেলফ ডিফেন্স কোর্সে যাচ্ছে। তো আপনি রিগারাস স্পোর্টস বা রিগারাস ওয়ার্কআপ বা মার্শাল আর্টসে এনরোল করার আগে অতি অবশ্যই একটা চেক আপ করিয়ে নেবেন। কিসের চেক আপ করাবেন? আমাংস্ট আদার থিংস, ছেলে মেয়েদের মধ্যে, ধরুন আমাদের মধ্যে চিলড্রেনের, শহরের মধ্যে থাকাটা ভালো নয়। চাইল্ডহুড অ্যাজমা, রেসপিরেটরি ডিজিজের রেট খুব বেশি। প্রতি 200টা বাচ্চা জন্মায়, তাদের একজন না একজনের হার্টের মধ্যে গন্ডগোল থাকবে। হ্যাঁ, ইনবর্ন কনজেনাইটাল ডিফেক্টস টু ডু উইথ দ্য হার্ট। তার হার্টটা মোটামুটি ঠিক আছে কিনা, তার কোনো অ্যাজম্যাটিক কন্ডিশন আছে কিনা, ডাক্তারবাবু মনে করলে তার একটা বেসিক ব্লাড টেস্ট, একটা হিমোগ্লোবিন দেখে নেবে। একটা কতক্ষণ, একটা 15-20 মিনিটের একটা চেক আপ, এইটুকু করে তারপর ছেলে মেয়েদের রিগারাস এক্সারসাইজের মধ্যে এক্সিট করবেন। আর ওয়েদার ইট ইজ, সেটা জিম হোক, ক্রিকেট একাডেমি হোক, মার্শাল আর্টস হোক, হোয়াট এভার ইজ দ্য ফিল্ড অফ স্পোর্ট, একেবারে চেক আপ ছাড়া ছেলে মেয়েদের বিভিন্ন অ্যাক্টিভিটিসে লাগিয়ে দেওয়াটা আজকের দিনে ঠিক নয়। এবং ফিরে এলাম যেখানে, যেহেতু আপনি রয়েছেন, সার্বিক স্বাস্থ্যের কথা তো হচ্ছেই, কিন্তু এই যে হার্ট নিয়ে সমস্যা, এবং সত্যি কথা খুব বেড়েও গিয়েছে অতি অল্প বয়স থেকে। আমাদের কোনো হার্ট অ্যাটাক হবার আগে যে কোনো বয়সী হার্ট কি কোনো অ্যালার্ম দেয়? দেখুন, হার্ট অ্যালার্ম হয়তো খুব ইচ্ছাকৃতভাবে দেয় না, কিন্তু অনিচ্ছাকৃতভাবে আমরা কিছু কিছু সিগন্যাল পাই। কেন পাই? কারণ হার্টটা বুকের মধ্যে আছে, দুপ দুপ করে বিট করছে। এই যে ধরুন 1 ঘন্টায় যদি 70 বার 75 বার হার্টটা কাজ করে, একদিনে মানুষের হার্ট কাজ করে 1 লক্ষ বার। যার 50 বছর বয়স হয়েছে তার হার্টটা অলরেডি কাজ করেছে প্রায় 300 কোটি বার। কিন্তু অদ্ভুত কি, কোনো কোম্পানিকে পয়সা দিতে হয়নি, কোনো দিন কোনো সকেটে চার্জ করতে হয়নি। তো হার্ট যে এনার্জিটা প্রডিউস করে, কোনো কারণে যদি আপনার হাত কেটে যায়, রক্তটা গিয়ে পড়বে 15 ফুট পরে। তো ওই হার্টের সমান শক্তির যদি আপনার একটা ইঞ্জিন তৈরি করতে হতো, ওই ইঞ্জিনটা দিনে প্রায় 40 লিটার তেল খেত। তার কত পয়সা লাগতো চিন্তা করে দেখুন। তো এই পুরো এনার্জি এফিসিয়েন্সিটা আপনি পাচ্ছেন ফ্রি অফ কস্ট। হার্ট মাসেল দিয়ে তৈরি, ও যন্ত্রপাতি নেই, কলকাবজা নেই, খালি মাসেল আছে। এই মাসেল ছাড়া তার দুটো খুব ক্রিটিক্যাল পার্ট আছে। একটা হচ্ছে ওই গাড়িতে তেল দেওয়ার মতো হার্টটা রক্তের থেকে এনার্জিটা শুষে নিচ্ছে, সুতরাং শো শো করে তার একটা রক্তের সাপ্লাই লাগছে। আর হার্টের বিচিত্র ব্যাপার যে হার্টটাকে সমানে কাজ করতে হবে, তো বিধাতা পুরুষ মানুষের ওপর বিশ্বাস করেননি যে পাছে যদি আপনি ভুলে যান হার্টটাকে কাজ করতে বলতে। ওই জন্যে হার্ট ইজ দ্য ওয়ান অফ দ্য ফিউয়েস্ট মাসেল যে অটোমেটিক্যালি কাজ করে। তার মধ্যে একটা অটোমেটিক ইলেকট্রিক্যাল সার্কিটরি রয়েছে। তাহলে মাসেল, ব্লাড সাপ্লাই, সার্কিটরি, এই তিনটে হচ্ছে ইম্পর্ট্যান্ট এলিমেন্ট আমাদের। এবার হার্ট অ্যাট্যাক বা তার ঝামেলাটা কখন হচ্ছে, কারণ বলে না ভগবানও ভুল করেন, ওই নানান নাটক টাটকে বলে। তো আমি যদি একটা ছোট্ট পাখিকে দেখি, হ্যাঁ, আমি যদি একটা মানে খুব এনার্জেটিক একটা বিরাট কুমির এমুক তমুক, হ্যাঁ, মানে প্রি ম্যামেলসদের দেখো, তাদের হার্টে রক্ত নিয়ে যাবার কোনো আর্টারি ছিল না। তাদের হার্টের মধ্যে ছোট 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 স্পঞ্জের মতো ফুটো ছিল, তার থেকেই তারা অক্সিজেনটা শুষে নিত। এখন কার মাথায় ফ্যাক্টরিতে এই দুর্বুদ্ধিটা এলো, সে মনে করলো আমি তো এই এক নতুন বেশ ঝকঝকে চকচকে মানুষ তৈরি করছি, আমাদের হার্টে সরু সরু আর্টারিজ দিতে শুরু করলো ইন হিউম্যান বিংস। তো সে বেচারা খবর পায়নি যে আমরা একদিন সিগারেট খাবো, সিঙ্গাড়া খাবো, সেই একেবারে 4টে করে বেগুন ভাজা খাবো। আমরা যে কি দুষ্কর্ম করতে পারি প্রকৃতি এটা বুঝে দেখেনি। তা এখন ঝামেলা কি হচ্ছে, এখন পাইপগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সো দ্য ফান্ডামেন্টাল প্রবলেম ইজ রিলেটেড টু ব্লাড সাপ্লাই। এখন তার রক্তের প্রয়োজনটা এতই মারাত্মক, যখন খিদে পাওয়ার মতো পাচ্ছি, যথেষ্ট পাচ্ছি না, তখনও একটু বুক ভারী হওয়া, ব্যথা হওয়া, শ্বাসকষ্ট হওয়া। নাও দিজ আর দ্য আর্লিয়েস্ট সিমটমস। আমি সহজে চলাফেরা করতে পারতাম, আমি সহজে 1 তলা 2 তলা করতে পারতাম, আমি আগে 15-20 মিনিট হাঁটতে আমি দুবার চিন্তা করতাম না।
এখন যেন একটু জোরে হাঁটতে গেলে মনে হচ্ছে কারো হাঁপ ধরে, কারো একটু ঠিক ব্যথা বলতে মানে ধরো দাঁতে ব্যথা, হাত মুচকে যাওয়ার ব্যথা বলতে যা বুঝি, দিস পেইন ইজ এ লিটল বিট ডিফারেন্ট। এই ব্যথাটা হচ্ছে ওই ছবিটার যেটা যেন কেউ একটা চাপ দিচ্ছে, প্রেশার, আবার থেমে যাচ্ছি, চলে যাচ্ছে। তো দিস আর দি ইনিশিয়াল সিমটমস। এবার আমি যদি এই স্টেজে জিনিসটাকে ধরতে পারি, ঠিক করে নিতে পারি, ভালো কথা। কেউ কেউ বুঝতে পারেন, কেউ কেউ স্বাভাবিক কারণে এটাকে হয়তো সাপ্রেস করে রাখেন, চেপে রাখেন। এবার চাপতে চাপতে কি হলো, অভাবটা আরো বেড়ে, আমার দরকার 100, 70 পাচ্ছিলাম, 30 কম ছিল, আমি টেনে টুনে ম্যানেজ করে নিচ্ছিলাম। এবার আমার সাপ্লাই যদি আরো কমতে থাকে, চাই 100, 30 পাচ্ছি, 70 পাচ্ছি না, তখন ডেফিসিটটা হিউজ। এবং এমন একটা সময় আসবে যখন আমরা এই টানাটানি সংসারটা আর চালাতে পারবো না। তখন মাসেলটা বলল ঢের হয়েছে, আমি আর কাজ করতে পারছি না, আমার রক্ত সাপ্লাই নেই। তখন কি হবে? তখন দিস হোল বিজনেস রিচেস আ ক্লাইম্যাক্স, নেগেটিভ ক্লাইম্যাক্স। এবং এই ক্লাইম্যাক্সে যে অসুবিধাটা হচ্ছে সেটা হলো লোকে ঘামতে শুরু করলো, মাথা ঝিমঝিম করতে শুরু করলো, বুকের চাপটা তখন মারাত্মক বেড়ে গেল। আর সেই সময়টাতে প্রায় 10 জনের মধ্যে 9.5 জন প্রথমে মনে করে অম্বল হচ্ছে। এটা অস্বাভাবিক নয়। আমার কি মনে হলি আমার কাছে প্রথমেই মনে হবে হার্ট অ্যাটাক হচ্ছে? ইট ইজ নট এট অল সো। এবার অম্বল হয়নি এমন কোনো লোক নেই। এবার ধরো অম্বল মনে হলো, কেউ একটু অ্যান্টাসিড খেলো, 10 মিনিট ওয়েট করলো, জিনিসটা আস্তে আস্তে চলে যাচ্ছে, অ্যাকসেপ্টেড, কমছে না। হ্যাঁ, আমার আরও শরীরটা যেন পেরে উঠছে না, আমি কুলকুল করে ঘামছি, প্রেশার সিমটমটা বেড়ে যাচ্ছে, চাপটা বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতি হলে প্রথম যেটা করবেন, যে যেভাবেই পারেন ক্লোজেস্ট হসপিটাল, নার্সিং হোম, গভর্নমেন্ট হসপিটাল, যে কোনো জায়গায় রিপোর্ট করবেন। অনেকে জিজ্ঞেস করেন বাড়িতে আমরা কি করতে পারি। বাড়িতে বসে যদি বাড়িতে থাকে, কারো কারো বাড়িতে থাকে, অ্যাসপিরিন ট্যাবলেট থাকে, হ্যাঁ, 150 অ্যাসপিরিন। আমরা কমনলি যে অ্যাসপিরিনটা প্রায় কমনলি পাওয়া যায়, এক একটা দেশে এক এক রকমের অ্যাসপিরিন পাওয়া যায়। ভারতবর্ষের কমন সোর্স হচ্ছে 150 আর 75। 150 হলে একটা ট্যাবলেট কি দুটো ট্যাবলেট, 75 হলে দুটো। 75 ইজ আ ভেরি লো ডোজ। কেন অ্যাসপিরিন? কারণ যদি হার্ট অ্যাটাক হয়, তার মানে কোনো একটা রক্ত যাওয়ার পাইপ বা আর্টারি ব্লকড হয়ে পড়ছে। অ্যাসপিরিনের রোল কি? রক্তটাকে তরল করে দিচ্ছে, যাতে ক্লটগুলো একেবারে এঁটে সেটে না বসতে পারে। আর যেখানে সাপ্লাইটা কম, সেখানে এই রক্তনালীগুলোকে আরেকটু ডাইলেট করাবার জন্যে ওই দেখবেন সরবিট্রেট। সরবিট্রেট ব্যাপারটা কি? সেটাকে বলে নাইট্রেট। সে এক অন্য মজার গল্প আছে। সরবিট্রেট আবিষ্কার হয়েছিল কিভাবে? অফ অল থিং ডাইনামাইট থেকে। অ্যালফ্রেড নোবেল প্রাইজ যিনি শুরু হুম। করেছিলেন, হি গট দ্য নোবেল প্রাইজ বিকজ মানে হি মেড আ লট অফ মানি ফ্রম ডিসকভারি অফ ডাইনামাইট। ওই ডাইনামাইটের একটা সাবস্ট্রেট, একটা সাইড প্রোডাক্ট হচ্ছে অ্যাসপিরিন। তো যারা ডাইনামাইট নিয়ে কাজ করতো, তারা মধ্যে মধ্যে যখন মুখে নাইট্রেটটা দিত, তারা দেখতো দপদপ করে মাথা জ্বলছে, মানে ফ্লাশিং হচ্ছে। তার মানে কি? রক্তনালীগুলো ডায়ালেট করছে। তো কোনো একটা বুদ্ধিমান লোক পরবর্তীকালে হার্ট অ্যাটাকের রুগীদের নাইট্রেট দিয়েছিল, দিয়েছে বলছে আরে ব্যথা কমে যাচ্ছে। কেন? ব্লাড ভেসেলগুলো একটু ডায়ালেট করলো, কিছুটা বেশি রক্ত গেল। অ্যাসপিরিনও আবার আবিষ্কার করেছিল হিটলারের টিম। এগুলো দিজ আর ডিফারেন্ট স্টোরিজ অ্যাবাউট দ্য হার্ট। কম ঘুম কি হার্ট অ্যাটাকের জন্য কারণ হতে পারে? সে হলে তো আমার তো এর মধ্যে 5-6 বার হয়ে যেত আর কি। তবে হ্যাঁ, কম ঘুমানোটা অবভিয়াসলি ইজ নট আ সাইন অফ হেলথ। এখন অনেকেই দেখি বিভিন্ন জায়গায় লোকে বলছে যে একেবারে সেই শিশুর মতো 8 ঘন্টা ঘুমোতে হবে। শিশুর মতো 8 ঘন্টা ঘুমোলে কটা মধ্যবিত্ত লোকের জীবন চলবে আমার সন্দেহ আছে। হ্যাঁ, সেই ঘুম থেকে উঠে তো কাজকর্ম করতে হবে, হাঁড়ি হেসেলটা তো চালাতে হবে।
তো সেই নিষ্পাপ সিতুর মতো রোজ 8-9 ঘন্টা ঘুমোতে গেলে একটু বিপদ। তো অন্তত আই ফিল যে অন্তত ঘন্টা 6 ঘুমানোটা, এখন আমার অভ্যেস হয়ে গেছে, আমার 4.5-5 ঘন্টা ঘুমালে যথেষ্ট আর কি। ইফ আই স্লিপ ফর 4 hours ইট ইজ এনাফ। আমাদের মেডিকেল কলেজের জমিতে আমরা মাথায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুমাতাম। তো আমাদের যে কোনো জায়গায় বললে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেও ঘুমিয়ে পড়বো হয়তো। তো বাট দ্যাট অ্যাপার্ট, হাসি ঠাট্টা অ্যাপার্ট, হ্যাঁ একটা অ্যাভারেজ স্লিপ থাকা উচিত। এই যে হার্টের ব্লকেজের কথা বললেন, একটা কমন কথা আছে হলুদ জল, এটা খেলে কি হার্টের ব্লকেজ কমে? গার্লিক ইজ ভেরি বেনিফিশিয়াল। হ্যাঁ গার্লিক, কাঁচা না রান্না করা? হ্যাঁ গার্লিকটা কাঁচা না রান্না করা? দেখুন কোনটা যে বেশি? কোনো জিনিস রান্না করলে সেটা কেমিক্যালি অল্টার্ড হয়ে যায়। হ্যাঁ তো আবার অন দি আদার হ্যান্ড অনেকে কি করে, হাতের কাছে যা পায় না পায়, যে ধরুন এই রসুন ভালো, গার্লিক ভালো বলে যাই পাচ্ছে ধরে পটাপট খেয়ে নেয়। দেখুন সব কিছু খাবেন না। হ্যাঁ মানে একটা মজার কথা হলো যে আপনি প্রায় যে কোনো জীব জন্তু পোকামাকড় খেয়ে ফেলতে পারেন, লিভিং অ্যানিমাল ক্রিচার খেলে খুব একটা লাভ হয় না। কিন্তু যত আপনার প্লান্ট কিংডম বা হার্বস আছে, জেনে রাখবেন যে প্লান্ট কিংডমের মধ্যে এডিবল হচ্ছে less than 5%। সব কিছু খাবার জন্য তৈরি হয়নি কিন্তু। তো যা পাবেন সেটাকেই স্বাস্থ্যবান মনে করে কুড়িয়ে খেয়ে নিলেন, করবেন না। গার্লিক ডেফিনেটলি ইজ, তার মধ্যে কিছু কিছু কম্পোনেন্টস আছে যেটা আমাদের ধরুন অ্যাথেরোস্ক্লেরোসিস এটসেট্রার জন্য ইট ইজ ইউজফুল। আর গার্লিকের যদি কম্পোনেন্টটা পেতে হয়, তাকে কিন্তু হিট ট্রিটমেন্ট করলে চলবে না। হ্যাঁ, ওই জন্য দেখবেন ওতে আবার কত কাজ হয়, যেমন ধরুন ওই গার্লিক পার্লস লোকে বিক্রি করে, অনেক দাম। ওই গার্লিকের রসটা ওই আপনার দেখতে মনে হয় প্লাস্টিকের ছোট ছোট ক্যাপসিউলের মতো, সেটা নিয়েও সন্দেহ আছে। সুতরাং গার্লিক থেকে যারা অ্যাডভান্টেজ পেতে চান তাদের কিন্তু ওই কোয়াগুলো খেতে হবে, রান্না করে নয়। ব্লকেজ ধরার জন্য ইসিজি না টিএমটি কোনটা বেশি কার্যকরী হতে পারে, বা আদৌ কি এখান থেকে সঠিক ফল পাই আমরা? দেখুন এটা একটা ছাঁকনি দিয়ে ছাঁকার মতো। আমরা তো বাংলায় কথা বলছি, তো যখন রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেলেন 1913-তে, রবীন্দ্রনাথের অন্য গল্প। রবীন্দ্রনাথ প্রচণ্ড ডাক্তারি করতে ভালোবাসতেন, উনি দুটো জিনিস খুব ভালোবাসতেন, কবিতা লিখতে অবশ্যই ভালোবাসতেন, গানের সুর দিতে ভালোবাসতেন, আর উনি নিজেকে খুব চ্যাম্পিয়ন ডাক্তার মনে করতেন। অধিকাংশ লোকই মনে করতেন ওর ডাক্তারিটা খুব খারাপ ছিল আর কি। এবং উনি সেই স্প্যানিশ ফ্লুয়ের সময় থেকে নানান রকম পথ্য বার করে লোককে খাইয়ে দিতেন, বলতেন এইসব খেয়ে নাকি ভাইরাল জ্বর টর। উনি মাইনে দিয়ে শান্তিনিকেতনে ডাক্তার রাখতেন, তাকে কখনো ডাক্তারি করতে দিতেন না। উনি নিজেই করতেন কাজকর্মগুলো। তো রবীন্দ্রনাথের কথাটা অ্যাঞ্জাইনা নিয়ে নয়, রবীন্দ্রনাথ যে বছর নোবেল প্রাইজ পাচ্ছেন 1913-তে, সেই বছর ইজ দ্য ফার্স্ট টাইম শিকাগোর একজন ডক্টর এই অ্যাঞ্জাইনা শব্দটার উৎপত্তি হলো। এবং সেই সময় আমরা মোটামুটি বুঝতে পারলাম যে বুকে ব্যথা ট্যাথাগুলো কেন হয়। দ্যাট ওয়াজ দ্য পিরিয়ড অফ টাইম ইন 1930। এবং হার্ট যেহেতু ইলেকট্রিক্যালি অ্যাক্টিভ, সেই জন্য এই যে ইসিজি আমরা করছি, এটা একদম প্রাথমিক টেস্ট। তাহলে আমরা আমাদের পূর্বসূরীরা তারা হাজারো হাজারো ইসিজি স্টাডি করে দেখেছেন, যাদের হার্টে ঝুটঝামেলা নেই, নর্মাল, তাদের ইসিজিটা এরকম দেখতে হয়। হ্যাঁ, আমি যদি হাতে ছ্যাঁকা খাই, যে চামড়াটার উপরে ছ্যাঁকা লাগবে তার চেহারাটা তো একটু কেরম হয়ে যাবে না, কালশিরে পড়বে, একটা স্কার হবে। তো হার্ট যখন রক্ত পাচ্ছে না, তার স্ট্রাকচারটা যখন কিছুটা চেঞ্জ করেছে, ইসিজিটাও চেঞ্জ করবে। কিন্তু আমি বসে আছি, আমি স্ট্রেস করছি না, আমার এই ব্যাপারগুলো ধরা নাও পড়তে পারে। টিএমটি মানে কি, আমি ছুটোছুটি করলাম, আমার আমার রক্তের ডিমান্ডটা বেড়ে গেল, হার্টের ওপর প্রেশারটা বেড়ে গেল, সেই সময় যদি আমার ইসিজিটা ওঠানামা করে, তার মানে আমাকে দেখাচ্ছে যে বাবাধন, তুমি যতক্ষণ বসে আছো ভালো আছো, তুমি একটু ছোটোছুটি করলে এই যে এক্সট্রা কাজটা করতে হচ্ছে, সেটা করতে আমার অসুবিধা হচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই টিএমটি হচ্ছে নেক্সট স্টেজ। এখন টিএমটির অ্যাকিউরেসি কতটা, নট মোর দ্যান 60%। আমরা 10 জনের মধ্যে 6 জনকে ধরতে পারবো, 4 জনকে পারবো না।
তাহলে টিএমটির পরে যদি কিছু করতে হয় তখন ডাইরেক্টলি আমাদের হার্টের ভেতরের ছবিটা তুলতে হবে। সেই ছবিটা তোলাটাকে বলে অ্যাঞ্জিওগ্রাফি করা। এক সময় আমাদের হসপিটালে গিয়ে ওই বেশিক্ষণ লাগে না, 15-20 মিনিট লাগে ছবিটা করতে হতো। এখন হসপিটালে না গিয়েও বিশেষ করে শহরে সিটি স্ক্যানের মাধ্যমে হার্টের ছবি তোলা যায়। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যে আমি কি ভাবলাম, আমার কি মনে হলো, আমার মনে খুঁত খুঁত করছে, আমার এটাকে আজকে আমি অনিশ্চিত রাখতে পারি না। ইন দ্য প্রি অ্যাঞ্জিওগ্রাফি ইরা যখন আমাদের দেশে ছিল না, ওয়াইডলি অ্যাভেলেবল ছিল না, হয়তো আমরা মনে করতাম হয়তো ভালো আছে, হয়তো কিছু নেই। এখন আমার এই যে ধারণাটা, এটা যদি ভুল হয়, আমি যদি মিস করি, কোনো একটা ইনোসেন্ট মানুষকে, তার পরিবারকে এর একটা ঝামেলাটা পোহাতে হবে। সো এতটুকু যদি ডাউট হয়, সেখানে আমরা ইসিজিতে কেনামাটা লাগছে, টিএমটি করুন, টিএমটিতে সন্দেহটা বেড়ে যাচ্ছে, তাহলে হয় একটা এনজিও বা একটা সিটি। আজকের দিনে এইটা করা যায়। শহরে আজকে ভারতবর্ষে, সারা ভারতবর্ষে প্রায় 2000-এর ওপর ক্যাথ ল্যাব আছে। পশ্চিমবঙ্গে 150-ওর ওপরে ক্যাথ ল্যাব আছে। নানান জায়গায় সিটি হয়। সরকারি হাসপাতালে আপনার এই টেস্টগুলো করতে পয়সাও লাগে না। হ্যাঁ, হয়তো একটু ওয়েট করতে হয় 2-4 দিন, কিন্তু আমরা ডাক্তাররা যেটা মনে করব, দুটো জিনিস। একটা হলো, কখনোই আমি কোনো ব্যাপারকে অনিশ্চিত রাখব না। আর সমস্ত আমার ডাক্তার সতীর্থদের হাত জোর করে অনুরোধ করব যে আমরা জীবনে যেন একটা স্লোগান কাউকে না দিই, এবং সেই স্লোগানটা হলে ঝামেলা হলে দেখে নেব। কারণ ঝামেলা যদি হয়, একটা ফ্যামিলি, একটা পরিবারকে যদি ভোর রাতে সমস্যা ফেস করতে হয়, লেট আস বি প্র্যাকটিক্যাল। সেই ছেলে মেয়েটির পাশে, সেই পরিবারের পাশে রাত্রি 3টের সময় সে কাকে হাতের কাছে পাবে? লেট আস বি প্র্যাকটিক্যাল। আমাদের দেশে যেটুকু আমরা পারবো, আমি যদি ভালো রিপোর্ট পাই, নেগেটিভ পাই, তবুও সে জানুক যে ঠিক আছে, ঝামেলা নেই। সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। আরেকটা প্রশ্ন রাখবো। বাইপাস সার্জারি নাকি স্টেন্ট বসানো? কোনটা বেশি কার্যকরী? দেখুন, মেন কথাটা হচ্ছে, যেখানে আমি একটু জিনিসটাকে বুঝিয়ে বলি, ওই যে বলেছিলাম না, রক্ত চাই 100। আমার হয়তো অল্প বিস্তর কিছু কিছু রাস্তাঘাটগুলো সরু সরু হয়ে এসছে, আমার 20%, 10% শর্টফল আছে। সেই সময় কিন্তু মনে রাখবেন, এই কোথাও অল্প, আমরা সব জিনিসটাকে বলি ব্লক হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। সব জিনিস তো দুম করে ব্লক হয়ে যায় না। একটা পাইপ যত সরু হবে তত তার ফ্লোটা কমবে। তো সেটা যদি অল্প একটু শুরু হয়ে থাকে, যেখানে সে হয়তো সাপ্লাইটাকে 20-25 ভাগ কমাচ্ছে, তারা কিন্তু ওষুধে ঠিক থাকবে। যত মানুষের করোনারি আর্টারি ডিজিজ ডিটেক্টেড হয়, তাদের মধ্যে 75%-রও বেশি দে স্টে অন মেডিকেল ম্যানেজমেন্ট, ওষুধের ইম্পর্টেন্সটা কি? রেগুলারলি খাবেন, মধ্যে মধ্যে চেক আপ করবেন। এবার যেখানে আমার ডেফিসিট বা আমার শর্টফলটা বেশি, আমার সরুভাবটা বেশি হয়ে গেছে, আমার মোর দ্যান 50-60% রক্ত কম আসছে, কেন হচ্ছে? পাইপগুলোয় ঝামেলা আছে বলে। এবার 3টে মেন আর্টারি থাকে, তার কিছু শাখা প্রশাখা থাকে। তার সমস্যাটা যদি অল্প জায়গায় থাকে, অল্প পোর্শনের ওপরে, সেখানে স্টেন্টিং ইজ দ্য রাইট ট্রিটমেন্ট। অল্প সময় হয়ে যায়, 2-3 দিনের মধ্যে হয়ে যায়। আর স্টেন্টিং বিশেষ করে ভালোভাবে কাজ করবে যাদের ডায়াবেটিস নেই। অনেকগুলো আর্টারিতে ব্লক হয়েছে, বেশ কড়া ধরনের ডায়াবেটিক আছে, আর্টারিগুলো খড়খড়ে কড়া হয়ে গেছে, ক্যালসিয়াম জমেছে, কিছু কিছু আর্টারি 100% ব্লকড হয়ে গেছে। সেই অবস্থায়, হ্যাঁ, আপনাকে যদি একটা বড়, এত বড় সাইজের একটা, ধরুন একটা রেঞ্জ, একটা একটা মেশিনকে খুলতে হচ্ছে, আপনি তো হাতে একটা ছোট্ট স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে পারবেন না। সুতরাং মাল্টিপল ব্লকস, কমপ্লিকেটেড ব্লকস, সেইখানে বাইপাস সার্জারি ইজ দ্য অপশন। ভারতবর্ষে মনে রাখবেন, 1 বছরে প্রায় 2 লক্ষর ওপরে হার্ট বাইপাস সার্জারি হয়, কিন্তু এই ভারতবর্ষে প্রায় 6-7 লক্ষের ওপরে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। তার মানে এভরি 100 সিরিয়াস কেসের মধ্যে
প্রায় রেশিওটা হচ্ছে 3:1 কি 4:1। 3 জনের হয়তো অ্যাঞ্জিওপ্লাস্টি লাগবে, কিন্তু যে একজনের সমস্যাটা কমপ্লিকেটেড সেখানে কিন্তু বাইপাস আজকের দিনেও ইজ দ্য বেস্ট অপশন। এবং আমি করি বলে না, কথাটা হচ্ছে বাইপাস সার্জারি হচ্ছে ইন দ্য হিস্ট্রি অফ মেডিসিন একমাত্র অপারেশন যার 50 বছরের ওপর ফলো আপ আছে। So people have been followed up for 50 years. ঠিক এইখানে একটা মানে খুব রেলিভেন্ট কথা, তা হলো এই হার্ট সার্জারির ক্ষেত্রে খরচটা খুব বেশি, এবং এটা অস্বীকার করার জায়গা নেই। আমি বর্তমান ওয়েস্ট বেঙ্গলের সিনারিতে যদি যাই, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আছে যথেষ্ট বড়, কিন্তু বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা যেটা, সেটাও খুব স্ট্রং, যথেষ্ট স্ট্রং, দেখুন অত্যন্ত ভালো ডাক্তাররা রয়েছেন। এই খরচপাতির জায়গা, দেখুন ভারতবর্ষে ওভারঅল যত চিকিৎসা হয় তার 60% হয় প্রাইভেট সেক্টরে, 40% হয় গভর্নমেন্ট সেক্টরে। পশ্চিমবঙ্গে ব্যাপারটা একটু আলাদা। পশ্চিমবঙ্গে প্রায় হাফ হাফ, 50-50। পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা অনেক স্ট্রঙ্গার কম্পেয়ার টু লট অফ ইন্ডিয়ান স্টেটস। ভারতবর্ষে আজকে আপনি যদি বাইপাস সার্জারিটাকে মনে করেন ইন্ডেক্স কস্ট অফ 100, ইন্ডিয়া হচ্ছে এখন আমরা এই বছর আমেরিকার সঙ্গে তুলনীয় বাইপাস সার্জারি করব সংখ্যায়। Both India and USA would have done 250,000 bypass surgery. ভারতবর্ষে আমেরিকার তুলনায় বাইপাস সার্জারির খরচা হচ্ছে 50 ভাগের 1 ভাগ। হ্যাঁ, সুতরাং অ্যাবসলিউট টার্মসে ধরুন, আপনি ধরে নিন আমি যে গভর্নমেন্ট হেলথ স্কিম কি গভর্নমেন্ট হসপিটালে আমি যদি বলি একটা বাইপাস সার্জারি করতে খরচা হচ্ছে 1 লাখ 1.5 লাখ টাকা কি 1,70,000 টাকা, আপনি সঙ্গতভাবেই আপনাকে প্রশ্ন করতে পারেন যে একটা সাধারণ মানুষের আয় আমাদের দেশে এখন হচ্ছে মাসে 20 থেকে 25,000 টাকা। কিন্তু সেখানে ইজ দ্য রোল অফ গভর্নমেন্ট হেলথ স্কিমস, অফ গভর্নমেন্ট ইন্স্যুরেন্স। সেন্ট্রাল গভর্নমেন্ট যেরকম আয়ুষ্মান ভারত করেছেন, আমাদের রাজ্য সরকার যেরকম স্বাস্থ্যসাথী করেছেন, আমাদের সংগঠিতভাবে থ্রু গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। আর আমরা যে কেবল বাইপাস সার্জারি প্রচুর করছি উইথ মোর দ্যান 98%, 99% সাকসেস রেট, এটা এক্সপেক্টেড, এটা আমরা কেউ কোনো অলৌকিক কাজ করছি না। কিন্তু আপনার কমেন্টটা ইজ 100% কারেক্ট যে আমাদের এই চিকিৎসাটাকে মানুষের আয়ত্তের মধ্যে আনতে হবে, যে খরচার জন্যে। এবং আমি কোনোদিন ভাবিনি, আমি বিদেশ থেকে এসে আজকে পশ্চিমবঙ্গে কাজ করছি প্রায় 27 বছর হতে চললো, আমি কোনোদিন ভাবিনি যে লোকটার থেকে আমি বাজারে আলু কিনতাম সে একদিন এসে একটা গভর্নমেন্ট হেলথ কার্ড দিয়ে আমাকে বলতে পারবে ডাক্তারবাবু হার্টে সমস্যা হয়েছে, অপারেশন করে দিন। আজকে আমরা ভারতবর্ষে যে এই কাজটা করতে পেরেছি আয়ুষ্মান, স্বাস্থ্যসাথী, এই হেলথ স্কিমগুলোর মধ্যে দিয়ে, আমাদের এতটুকু অনুশোচনা নেই যে আমরা আমেরিকার ডাক্তারের থেকে অনেক কম খরচায় অপারেশন করি, অনেক কম রোজগারও করি। কিন্তু ওই যে বললাম, যে মানুষটা টোটো চালায়, হ্যাঁ, যে ভদ্রমহিলা আজকে বাজারে রাস্তার ধারে বসে সে আজকে ফুল ফল বিক্রি করছে, সেও যে তার চিকিৎসার জন্য আজকে হাসপাতালে আসতে হচ্ছে, এটাই হচ্ছে ভারতবর্ষের প্রগতির ওয়ান অফ দ্য মেইন এক্সাম্পলস। এবং আপনার কাছে মানে আপনার মতন ডাক্তারদের কাছে ভারতবর্ষের অধিকাংশ হসপিটাল, অধিকাংশ, সবাই সব কিছু করে না, দেখুন ভনিতা করে লাভ নেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আই এম গ্রেটফুল যে আমি যে সংস্থার সঙ্গে জড়িত ছিলাম বা এখনো আছি, তারা গভর্নমেন্ট হেলথ স্কিমসকে রেসপেক্ট করে। সময় একেবারে সংক্ষিপ্ত হয়ে এসেছে। 10টা বেজে 56 মিনিট হয়ে 20 সেকেন্ড। ডাক্তারবাবু আপনার কাছে জানতে চাইবো হার্টকে তরুণ আর সতেজ রাখার জন্য দেখুন 5টা তার অভ্যেস। আগে একটা কথা বলি, নিশ্চয়ই। যে এতক্ষণ আমরা সব কথা বলছিলাম না, যারা আপনারা শুনছিলেন, আপনারা কিন্তু রাত্রে শুতে যাবার আগে কখনো মনে করবেন না এই বুকে ব্যথা হলো, এই হার্ট অ্যাটাক হলো, এই বুক ধড়পড় করলো, শ্বাসকষ্ট হলো, এই যে ডাক্তারবাবু বলে গেল হার্টে ব্লক হতে পারে, তেল খেও না, এই খেও না। প্লিজ রিমেম্বার ওয়ান থিং, কি একটা কথা শুতে যাবার আগে কি মনে করবে জানেন? মনে করবেন যে আমরা সবাই মিলে দেশের মধ্যে এই প্রথমবার
এত রকম ঝুট ঝামেলা থাকা সত্ত্বেও ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যে গত 70 বছরের মধ্যে তার 60% আয়ু বৃদ্ধি করেছে। সুতরাং আজকের দিনে মনে রাখবেন, হ্যাঁ, যে আমার ঠাকুরদার সময় এই যখন আমরা স্বাধীন হলাম 1947-এ, বহু কষ্টার্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতার সময় গড় আয়ু ছিল ভারতবর্ষের 42-43 বছর। আজকে সেই দেশে মানুষ বাঁচছে 71 বছর। সুতরাং সেটা সম্ভব হয়েছে, এই কারণেই সম্ভব হয়েছে সাধারণ মানুষ আজকে আপনারা সজাগ। আমরা পরিশ্রম করছি, ছুটোছুটি করছি, কাজকর্ম করছি, আমাদের কোনো রকম স্পর্ধা নেই যে আমরা বলবো আপনারা কিছু জানেন না, বোঝেন না, সবাই বিড়ি সিগারেট খাচ্ছেন, সবাই একেবারে মাথায় সর্ষের তেল ঢেলে স্নান করছেন। দ্যাট ইজ নট দ্য কেস। সো অ্যাজ উই লিভ লঙ্গার, এখন ভারতবর্ষে স্বাস্থ্য সচেতনতা একটু অন্য দিকে যাচ্ছে। সেই দিকটা হলো আপনারা সবাই ইউ উইল লিভ লঙ্গার। আজকে এই বছরটা বেঁচে থাকলে জানবেন সামনের বছর আপনার আয়ু 26 দিন বেড়ে যাবে। দ্যাট ইজ স্ট্যাটিস্টিক্স। এভরি ইয়ার ইউ লিভ, নেক্সট ইয়ার ইউ উইল লিভ 26 ডেজ লঙ্গার। প্রশ্নটা হলো শুধু সময় দিয়ে নয়, ভালোভাবে বাঁচতে হবে, নিজেকে সচল করে বাঁচতে হবে, এবং আমরা যেন এই বিভিন্ন গাড্ডায় বা বিভিন্ন ফাঁদে পা না দিই। তাই এই যে আলোচনার মধ্যে আপনাদের বললাম, আজকে দিদি যে বলছিলেন যে প্রথম কথা হলো খুঁচিয়ে ঘা করবেন না, চলাফেরা করবেন, হ্যাঁ, ওই বিড়ি সিগারেটের দোকানগুলো থাক, সবসময় অন্য লোকটাকে বলবেন তুমি যাও আমি নই, হ্যাঁ। সো ডু নট ইনসাইট ট্রাবল। জীবনে আমাদের আনন্দ আছে, খাওয়া দাওয়া আছে, ইউ ওয়ান্ট টু রিল্যাক্স, নিজের ক্ষতি করে সেই রিল্যাক্সেশনটা খুঁজে নেবেন না। ওজনটা ঠিক রাখুন, মধ্যে মধ্যে প্রেশারটা দেখুন, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন, খাওয়া দাওয়ার মধ্যে আনন্দ থাকবে কিন্তু বেহিসেবিপনা নয়। ডু নট ডু দ্যাট। আজকে যেহেতু ডায়াবেটিস বাড়ছে, সুগার ইনটেকটা চেক করুন, হ্যাঁ, হয়তো মাসে 1 দিন 2 দিন একটু খাওয়া হলো, একটু মাছ মাংস হলো, ভাজাভুজি হলো, কিন্তু রোজ যদি জামাই ষষ্ঠী করেন, মনে রাখবেন ক্যালেন্ডারে জামাই ষষ্ঠী একটা দিনই দাগ দেওয়া আছে, রোজ নয়। আপনারা সবাই বুদ্ধিমান, সবাই বিচক্ষণ, এবং প্লিজ অল অফ আস টুগেদার মাস্ট বি কনফিডেন্ট যে এই সর্বনাশ হয়ে গেল, বুকে ব্যথা হলো, মরে গেলাম, দ্যাট ইজ নট দ্য আইডিয়া। যে উই আর লিভিং ইন আ হেলথি ইন্ডিয়া, উই আর লিভিং ইন আ মডার্ন ইন্ডিয়া। যে ভারতবর্ষতে এখন স্বাস্থ্য চিকিৎসা সচেতনতা প্রয়োজন হলে নিশ্চয়ই আপনারা যে কোনো স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে সমস্যার থেকে বেরোবার উপায় আপনাদের নাগালের মধ্যে। বি ওয়েল, বি কনফিডেন্ট। আপনাকে অজস্র ধন্যবাদ জানানোটা না বাতুলতা হবে। একটা খুব অনেস্টলি আমাদের একটা কনফেশন রয়েছে। আমরা দুজনেই যে প্রশ্নাবলী সাজিয়েছিলাম 50% কভার করতে পারিনি। সো আপনার এই ব্যস্ততা যাবতীয় কিছু থাকুক, একটা আবদার শুধু রইল একেবারে শেষ মুহূর্তে, আপনার সমস্ত ব্যস্ততার মধ্যে আবার কোনো একদিন আপনাকে আমরা একটু অবশ্যই আসবো, অবশ্যই আসবো। এবং আমাদের লিসনার্সরা ফোনে ভীষণ অ্যাক্টিভ থাকেন, তো এই মুহূর্তে আমাদের সেই সুযোগটা নেই। তো 1.5 মাসের মধ্যে সেটা আবার অ্যাভেলেবল হয়ে যাবে। তো সেই জন্য তখন আমাদের লিসনাররা আপনাকে অনেক বেশি চাইবেন। হাজার হোক বাঙালি তো আড্ডা দেবার সুযোগ পেলে ছাড়বো না। একেবারেই ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি। বি ওয়েল।